আসলে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, যেহেতু কিছুটা ডিলে হয়েছে। সেটা হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, 23 years old man presented with recurrent abdominal pain and bloody diarrhea. For the last 3 months, he complains of weight loss and abdominal distension. On examination, patient has anemia, pale tender of abdomen on deep palpation. এটা আমি অবশ্য 8টা খাতা দেখলাম। হ্যাঁ, 8টা খাতার মধ্যে 50% খাতাতে ডিডি ঠিক ছিল, আর বাকি খাতাগুলোতে ডিডি গুলো আসলে বেশ ইররিলেভেন্ট, এলোমেলো। তো যে কয়েকজন বলেন যে আপনারা কি ডিডি লিখছিলেন, এখানে তো আসলে এটা খুব সহজ কোশ্চেন। ulcerative colitis, ওকে, ডিফারেন্সিয়াস কি হবে? লিম্ফোমা, হুম, tuberculosis, lymphoma, inflammatory bowel disease, abdominal tuberculosis, lymphoma, carcinoma of the colon, chronic liver disease, rectal varices. শেষের ডিডিটা বলা যাবে না। হ্যাঁ, chronic liver disease বলবো কেন? এখানে শেষের ডিডি Diverticulitis বলা যাবে? এলোমেলো। Diverticulitis, না না, শুনেন, আমরা সবসময় একটা কথা বলি, আনকমন জিনিস কখনো পরীক্ষার খাতায় ডিডি লিখবেন না। হ্যাঁ, কমন জিনিস সবসময় পরীক্ষার হলে রাখবেন এবং সেটাকেই ডিফেন্ড করবেন, তাহলেই পরীক্ষায় পাস হবে। ডাইভার্টিকুলাইটিস আমরা খুব বেশি পাই না। হ্যাঁ, ডাইভার্টিকুলাইটিস থেকে অ্যাবডোমিনাল পেইন হতে গেলে পেরিকোলিক অ্যাবসেস হতে হবে। হ্যাঁ, এ ধরনের আমাদের যেটা কঠিন। দেখেন এখানে আপনারা অনেকেই ডায়াবেটিস তো ইয়াং এজে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সাধারণত যখন একটা এরকম ব্লাডি ডায়রিয়া অ্যাবডোমিনাল পেইন দেয়া থাকবে, এটার ডিফারেন্সিয়াস আসার আগে প্রভিশনালি আমরা আসলে যাব, সেটা হচ্ছে যে আইবিডি, মোস্ট পসিবলি আলসারেটিভ কোলাইটিস। এটা হচ্ছে আগে লিখতে হবে। এখন আপনাদের এই জায়গায় একটা ম্যাচুরিটির জায়গা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস এবং লিম্ফোমা, এটাতে র্যাপিড ওয়েট লস কোথায় হয়? তার আগে malignancy, টিউবারকুলোসিস, যখন টিবিতে র্যাপিড ওয়েট লস হয়, লিম্ফোমা থেকে? lymphoma malignancy। তাহলে আপনারা যখন ডিফারেন্সিয়াস লিখবেন তখন অনেকেই লিখছেন যে এটা অ্যাবডোমিনাল টিবি প্রভিশনাল। এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কথাবার্তা, কিন্তু এই কথাবার্তাগুলোর কিন্তু ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, এখানে ওয়েট লসটা খুব র্যাপিডলি কিন্তু, হ্যাঁ, লাস্ট 3 months, দ্যাট মিন্স হচ্ছে তার যে ওয়েট লসটা হয়েছে, এই ওয়েট লসটা কিন্তু র্যাপিড। হ্যাঁ, যখন কোনো একটা র্যাপিড ওয়েট লস থাকবে তখন চেষ্টা করতে হবে কম্পারেটিভলি মোর ডেঞ্জারাস বা ম্যালিগন্যান্ট টাইপের ডিজিজ গুলাকে সামনের ডিফারেন্সিয়াসে আনার জন্য। হ্যাঁ, রাস্তার সাউন্ড আসতেছে ভাইয়া। ডিফারেন্সিয়াল সাজাবেন, সেগুলোর হচ্ছে একটা ফর্মুলা এটা। হ্যাঁ, এটা আমরা ডিসকাস করতেছি, আমাদের কোশ্চেনের এটা ডিসকাশন, এখানে ভুল ত্রুটি হবে, আমরা এটা কারেকশন করে ইনশাল্লাহ পাস করে যাব। কিন্তু এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ক্লু, যে যদি ওয়েট লস থাকে তখন র্যাপিডিটি অফ ওয়েট লসটা দেখতে হয় পরীক্ষায়, যে র্যাপিডিটি অফ ওয়েট লস দেখে তখন চিন্তা করতে, ওকে টিবি আমার একটু পিছিয়ে যাবে, লিম্ফোমাটা আগে আসবে। হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনাটা, এখানে অনেকগুলো জিনিস আমি আপনাদের মধ্যে ফ্লো করানোর চেষ্টা করব এই এই কোশ্চেন দিয়ে। তার একটা হচ্ছে এই ওয়েট লসটাকে কিভাবে পরীক্ষার হলে দেখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে আছে ফেল্ট টেন্ডার অফ অ্যাবডোমেন অন ডিপ প্যালপেশন। এটা প্যালপেট করতে গেলেন, আপনি টেন্ডার পাচ্ছেন, এটা আসলে বোঝাচ্ছে যে না, দেয়ার ইজ সাম ইনফেকশন অর ইনফ্লামেশন ইজ দেয়ার। ইনফ্লামেশন অর ইনফেকশন ইজ দেয়ার, হুইচ ওয়ান উইল বি মোর প্রিভ্যালেন্ট। হ্যাঁ, এই যে জিনিসগুলো একটু মাথার ভেতরে নেওয়ার চেষ্টা করবেন, যে এই ক্লুগুলো দ্বারা আপনাকে কি মানে আপনাকে কোন জায়গাগুলোর দিকে ইন্ডিকেট করা হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার হলের এই ক্লুগুলো ধরবেন। আরেকটা হচ্ছে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন সাথে ব্লাডি ডায়রিয়া আছে। অনেকেই একজন লেকশন দেখলাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ব্লাডি ডায়রিয়া কিভাবে হয় আই ডোন্ট নো। হ্যাঁ, তো দেখেন এই জিনিসগুলোর রেশনালিটি একটু চিন্তা করতে হবে, যে অনেকে লেখছে যে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন ডায়রিয়া হিসাবে প্যানক্রিয়াটাইটিস চালাইছে, কিন্তু আসলে এটা খুব রেশনাল কোনো উত্তর হয়নি। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে পরীক্ষার হলে লেখার জন্য, যে না আমি কি লিখবো।
আর পরীক্ষার হলে লেখারও কিছু সৌন্দর্য আছে, সেটা হচ্ছে যে আপনি লিখবেন যে যে এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডিফারেন্স আপনার প্রভিশনাল ডায়াগনোসিস এই, তারপরে মনে হবে যে না আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই, এরকম সিম্পল ওয়েতে প্রেজেন্ট করবেন। হ্যাঁ, অনেকে একটা ডিডি লেখার জন্য 3-4 লাইনের ভূমিকা লেখেন, এগুলোর দরকার নাই পরীক্ষায়। হ্যাঁ, এগুলো মানে অ্যাভয়েড করতে পারলে ভালো। হ্যাঁ, ওকে। হাবিব ভাই এখন একটা প্রশ্ন ছিল একটু যদি হ্যাঁ হ্যাঁ হুম হুম ভাই হুম। যদি কিছু মানে জানার জন্য ভাই ভাই অ্যাবডোমিনাল টিবিতে কি ব্লাডি ডায়রিয়াটা খুবই কমন? না না না, অ্যাবডোমিনাল টিবিতে ব্লাডি ডায়রিয়া খুবই কমন নয়। হ্যাঁ, কিন্তু এইখানে অ্যাবডোমিনাল টিবিটাকে আনার অনেকগুলো যুক্তি ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু মিউকোসাল লেশন গুলাতে আমাদের ভেসেল গুলা ফ্রায়াবল থাকে, সেক্ষেত্রে আমাদের এই ব্লাডি ডায়রিয়া হওয়ার চান্সটা বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটিপিক্যাল প্রেজেন্টেশন অফ এ কমন ডিজিজ ইজ মোর প্রেজেন্টেবল দেন অ্যান আনকমন ডিজিজ। এবং আমাদের দেশের পার্সপেক্টিভে টিউবারকুলোসিসের অল ফর্ম অফ ডায়রিয়ার প্রেজেন্টেশন হয়। আরেকটা ব্যাপার হচ্ছে টিউবারকুলোসিস আমাদের স্যাররা খুব পছন্দ করে, এখানে ওই জসমিন দেশে জদাচার এই জিনিসটাকে ফলো করতে হবে। হ্যাঁ, যে আমাদের স্যাররা টিবি পছন্দ করেন, ঠিক আছে, যেহেতু পেশেন্টের এখানে ওয়েট লস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া, এই অনেকগুলো পেশেন্ট অ্যানিমিক, অনেকগুলো পিকচার দেয়া আছে। সো এই পিকচারকে আপনি এটিপিক্যাল ফিচার হিসাবে আপনি টিবিতে মিলাইতে পারবেন। যেমন একটা কথা বলি, সেটা হচ্ছে এবার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এমডি থিসিস পার্ট গ্যাস্ট্রোএন্টারোলজি পরীক্ষার একটা ছোট্ট গল্প বলি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই পরীক্ষায় একটা পেশেন্ট ছিল, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল নোডিউলারিটি, সাথে পেশেন্টের মাইল্ড হেপাটিস স্প্লিনোমেগালিয়াস, অ্যাবডোমিনাল পেশেন্টের জেনারেলাইজ লিম্ফেডেনোপ্যাথি আছে। তো জেনারেলাইজ লিম্ফেডেনোপ্যাথি টিউবারকুলোসিসে কিন্তু ভেরি ভেরি রেয়ার। এই কথাটা আপনারা জানেন কিনা জানি না, যে জেনারেলাইজ লিম্ফেডেনোপ্যাথির খুবই রেয়ার একটা কজ হচ্ছে অ্যাবডোমিনাল টিবি। জি কিন্তু স্যারদের টিবি এতই পছন্দ যে স্যাররা ওই প্রার্থীর কাছ থেকে অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস তার ডিডি মানে তার ইসেতে না পেয়ে, প্রভিশনালে না পেয়ে ওই ওই মানে ক্যান্ডিডেট খারাপ করছে পরীক্ষায়। তাহলে একটু এই জিনিসগুলো একটু মাথায় আপনাদেরকে নিতে হবে, যে স্যারদের অ্যাবডোমিনাল টিবি এতই পছন্দ যে এইটাকে ঘুরায় ফিরায় যদি আগে পান তো মিলাবেন, লাইক সিএলডি। যদি কোনো রকমের কোনো ফিচার পান সিএলডির এদিক ওদিক মিলাই টিলাই ওইটাকে আগে রাখবেন। এটা এখন কিছু করার নাই, এটা আমাদের পার্সপেক্টিভে কিছু জিনিস মেনে নিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্যাক্ট। এখন 23 বছর বয়সে কোলোনিক ম্যালিগনেন্সি কি হইতে পারে? রেয়ার রেয়ার, বাট হইতে পারে। হ্যাঁ, পারে আমাদের familial আমাদের কিন্তু adenomatous polyposis. আমাদের বাংলাদেশ বা এশিয়ান সাবকন্টিনেন্টে ইয়াং এজে কোলোনিক ম্যালিগনেন্সি কিন্তু রেয়ার না, আমাদের কিন্তু প্রিভ্যালেন্স 5 to 18%। হ্যাঁ, এটার পার্সেন্টেজটা খুব ছোট না, অনেক বড়। হ্যাঁ, সুতরাং ইয়াং এজেও যদি আপনি কোলোনিক ম্যালিগনেন্সি লেখেন এবং সেটার বেজে যদি আপনি পলিপকে রেখে দেন বা ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন রেখে দেন, দেখেন এইখানে একটা কোয়েশ্চেন ছিল যে রিলেভেন্ট ক্লিনিক্যাল হিস্ট্রির সাথে জাস্টিফিকেশন বলা হয়েছিল। তার মানে হচ্ছে আপনি কোলোনিক ম্যালিগনেন্সিকে যে এই এজে জাস্টিফাই করবেন, তার ব্যাকগ্রাউন্ডে আপনার পলিপের হিস্ট্রি বা HNPCর কথাবার্তাগুলো আপনার ওইখানে একটু লিখতে হবে। বুঝতে পারছেন? এই জন্যই মূলত এই জাস্টিফাই কথাটা এই জন্যই বলা হয়েছে যে না, আপনি জেনেটিক অ্যাসোসিয়েশনটাকে আপনি হিস্ট্রিতে বলবেন, আমি কোলোনিক ম্যালিগনেন্সির জন্য এটা দেখতে চাই। এটা একটা ফ্যাক্ট। এখন আমার হয়তো স্লাইডের এখানে সিরিয়ালে একটু কম বেশি হবে। এখন প্রভিশনাল ডায়াগনোসিসে আসলে আইবিডি অর ইউসি যদি কেউ লেখেন কোনো অসুবিধা নাই, কিন্তু সিরিয়ালটা হবে মূলত লিম্ফোমা, কোলোনিক ম্যালিগনেন্সি এবং টিউবারকুলোসিস। হ্যাঁ, এইভাবে সিরিয়ালটা আপনারা সাজাবেন, তাহলে আপনাদের জন্য অ্যান্সারটা সুন্দর হবে। কিন্তু টিবি কে অবশ্যই প্রথম দিকে রাখা যাবে না, আপনি শেষে হলেও টিবি কে এখানে রাখতে হবে। এখানে একটা ব্যাপার, যে জাস্টিফিকেশন কথাটা দিয়ে কোলোনিক ম্যালিগনেন্সিকে জাস্টিফাই করতে হলে আপনাকে পলিপের হিস্ট্রি, ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন, জেনেটিক অ্যাসোসিয়েশনের কথা বলতে হবে, এটা একটা ফর্ম। আরেকটা জিনিস হচ্ছে যে যে কেউ একজন বলেন যে এই পেশেন্টকে যদি আপনি ইউসি দিয়ে মিলাইতে, মানে আপনার তো প্রভিশনাল হচ্ছে
আলসারেটিভ কোলাইটিস, তাই না? তাহলে আপনি আর কোন কোন ক্লিনিক্যাল ফিচার আলসারেটিভ কোলাইটিসে দেখতে চান? জিনিসটা কিভাবে লিখবেন? যে কোনো একজন বলেন কিভাবে লিখছেন। আমি আপনাদের খাতা দেখাই, হিস্ট্রি লেখাতে খুব একটা খুশি হতে পারিনি, এজন্য বলতেছি যে আপনাদের এই জায়গাটা একটু রিচ করাই দিব আমি আজকে। একজন বলেন হিস্ট্রি উইথ ভাইয়া, জাস্টিফিকেশন কিভাবে লিখবেন? আমরা ইউসির ক্ষেত্রে হিস্ট্রিতে অল্টারেশন অফ বাউল হ্যাবিট দেখেছি, আর এখানে তো ব্লাডি ডায়রিয়া আছে, স্টুল মিক্সড উইথ মিউকাস, ইমোশনাল স্ট্রেস, ইনফেকশন, ইনসাইড, অ্যান্টিবায়োটিক এগুলো প্রভোকেট করতে পারে আলসারেটিভ কোলাইটিসকে। আর সাথে মানে এক্সট্রা ইন্টেস্টাইনাল যেমন বডি জয়েন্ট পেন থাকতে পারে, জন্ডিস থাকতে পারে। এর সাথে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার বা পারফোরেশনের ফিচার এগুলো কমপ্লিকেশন ইউসিতে থাকতে পারে, কমপ্লিকেশন গুলো থাকতে পারে। প্রথম এছাড়া কথা বলি, সেটা হচ্ছে আপনার ওই ওই পয়েন্টটা রিচ করতে পারেন। সেটা হচ্ছে এই ডিজিজটার প্রথমে একটা কথা লেখা আছে, দিস ইজ দ্য ডিজিজ অফ রিল্যাপসিং এন্ড রেমিটিং, তাই না? ইউসিটা কি ধরনের ডিজিজ? এটা একটা রিল্যাপসিং এন্ড রেমিটিং, তাই না? তার মানে আপনি যখন এটাকে ফার্স্ট প্রুফ করতে চাইবেন, তাহলে আপনার ক্লিনিক্যাল হিস্ট্রির ফার্স্ট পয়েন্ট কি হবে? যে হিস্ট্রিতে আপনি লিখবেন যে এটা হচ্ছে কি, যে হাউ দিস ডিজিজ হ্যাজ স্টার্টেড and progress to this presenting condition। তার মানে এটা একটা রিল্যাপসিং, আপনি ক্লিনিক্যাল হিস্ট্রিতে লিখবেন যে আপনি কি আসলে খুঁজতে চান, যে অন হিস্ট্রি আপনি দেখতে চান যে তার এই হিস্ট্রিটাতে রিল্যাপসিং এন্ড রেমিটিং কোনো হিস্ট্রি তার আছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি, আলসারেটিভ কোলাইটিস বলেন, ক্রনসে বলেন, আপনাদের হিস্ট্রিতে কতগুলো সোল পয়েন্ট আপনাদেরকে বলতে হবে। এক, সেটা হচ্ছে হিস্ট্রির পেশেন্টের ডিজিজ সিকোয়েন্স। ডিজিজ সিকোয়েন্সের একটা পয়েন্ট হচ্ছে যে পেশেন্টের এই হিস্ট্রিটা কিভাবে যায়, এটা কি রেমিটিং আর রিল্যাপসিং। নাম্বার ওয়ান, যখনই আইবিডির কথা আসবে এথনিসিটির কথা উল্লেখ করতে হবে, আপনি জানতে চান তার এথনিসিটি কি। নাম্বার টু, তার রিস্ক ফ্যাক্টর জানতে হবে। রিস্ক ফ্যাক্টরের ভেতরে আপনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে রিল্যাপসের কজ, কিন্তু এই ডিজিজ প্রসেসেরই কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন স্মোকিং, হিস্ট্রি অফ অ্যাপেন্ডিসেক্টমি, হ্যাঁ, এই জিনিসগুলো পেশেন্টের আছে কিনা দেখবেন। এটা ডেভিডসনের বক্সেই আছে, বাস জাস্ট আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি যে এই পয়েন্টগুলোকে আপনার কি করতে হবে, রিচ করতে হবে। তারপরে কি করবেন আপনি, যে কোনো একটা ইউসির পেশেন্টের আমরা যথারীতি কজ খুঁজবো, তার কনসিকুয়েন্স অর কমপ্লিকেশন খুঁজবো। সেটা খুঁজতে গিয়ে আপনি গাটের কমপ্লিকেশন যেমন দেখবেন, তেমনি ইন্টেস্টাইনাল কমপ্লিকেশন গুলো আপনি কি করবেন, খুঁজবেন। পাশাপাশি আপনাকে একটা জিনিস ইউসির ক্ষেত্রে বলে দিতে হবে। দেখবেন ডেভিডসন একটা বক্স আছে, দেয়ার আর সাম কজেস মিমিকিং বা কন্ডিশনস মিমিকিং ক্রনস ডিজিজ অর ইউসি। অর্থাৎ আমাদের আইবিডির কিছু মিমিক আছে, তার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনফেকশাস কোলাইটিস। যখনই ব্লাডি ডায়রিয়ার কথাবার্তা বলবে, it can be a case of severe ulcerative colitis or may be a presentation of infectious colitis। সুতরাং পেশেন্টের কোনো ইনফেকশন আছে কিনা আপনাকে এই সার্ভেটা করতে হবে, বোথ ইন হিস্ট্রি অ্যান্ড বোথ ইন ইনভেস্টিগেশন। আমি জাস্ট সিকোয়েন্স ধরাই দিচ্ছি যে আপনি ব্লাডি ডায়রিয়া বলেই এটা ইউসিতে আপনি বলে দিয়েন না যে না, দিস ইজ নট এ কেস অফ ইনফেকশাস কোলাইটিস। কথা বুঝতে পারছেন? তার ওইখানে সুপারএডেড ইনফেকশনও হইতে পারে। তারপরে আপনি রিল্যাপসের কজের মধ্যে যাবেন। রিল্যাপসের কজের মধ্যে হিস্ট্রি গুলো চমৎকার বলছেন আপনারা, ওই 6টা হিস্ট্রির কথা আমরা জানতে চাইবো। দেখেন কথা কিন্তু প্রচুর হয়ে গেছে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো বলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যখনই কোনো একটা ইনফ্লামেটরি ডিজিজ অথবা গাটের যদি কোনো ম্যালিগনেন্সি থাকে, তাহলে তার 3টা সিকোয়েন্স থাকে। একটা হচ্ছে তার ক্লিনিক্যাল কনসিকুয়েন্সেস, একটা হচ্ছে তার বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস, আর একটা হচ্ছে তার হিস্টোলজিক্যাল অ্যাবনর্মালিটিস। 3টা জিনিস। অর্থাৎ ডিজিজ প্রসেসকে আমরা 3টা ভাবে ধরি। একটা হচ্ছে তার হিস্ট্রি দিয়ে,
এক্সামিনেশন করে একটা দেখি বায়োকেমিক্যাল, আর অবশ্যই গাটের ব্যাপার থাকলে হিস্টোলজি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। সুতরাং হিস্টোলজির কথাবার্তাগুলোকে আপনাদের ইনভেস্টিগেশনে ইমফাসাইজ করতে হবে। কথা বুঝতে পারছেন? সো এই সিকোয়েন্স গুলা একটু মাথায় রাখতে হবে এবং এই অনুযায়ী ওয়ার্কআপ করতে হবে আইবিডি নিয়ে, কারণ আইপিডি বর্তমানে বাংলাদেশে খুবই মানে ইনক্রিজিং প্রিভ্যালেন্ট একটা ডিজিজ, খুব পাওয়া যাচ্ছে। আগে এক সময় পাওয়াই যেত না, আর এখন আমরা আউটডোরে বসলে 4-5টা করে আইবিডি পাই। সো মানে এটা খুবই প্রিভ্যালেন্ট ডিজিজ এই মুহূর্তে বাংলাদেশে, যেহেতু আমরা এখন মানে বাইরের খাবার দাবার একটু বেশি খাই, হ্যাঁ, ক্যান খাবার দাবার বেশি খাই, পোর্টেড খাবার বেশি খাই, এই জন্য এটা একটু বেশি হচ্ছে। হ্যাঁ, সো এই হিস্ট্রির এই সিকোয়েন্স গুলাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে আপনাদের ফলো আপ। হ্যাঁ, দেখবেন যে আপনারা ডেভিডসনের জেনেটিক, এনভায়রনমেন্টাল, কম্পারিজন অফ আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজের সব বক্সে আছে। এই যা কথাবার্তা গুলো বলছি ওই বক্সের মধ্যেই আছে, বাট আপনাকে একটু অর্গানাইজড ওয়েতে রেডি হইতে হবে যে না, আমরা হিস্ট্রির সিকোয়েন্সটা আগে বলবো, তারপরে তার জেনেটিক অ্যাসোসিয়েশন, এথনিসিটি বলবো, তারপরে তার রিস্ক ফ্যাক্টর যাব, তারপরে তার প্রভোকেটিং ফ্যাক্টর যাব, তারপরে দেখবো যে এই কাহিনীটার সাথে অন্য মিমিক্স গুলো আমি দূর করতে পারছি কিনা, তারপরে তার কমপ্লিকেশন খুঁজবো। এই সিকোয়েন্সে আপনাকে যে কোনো একটা ক্লিনিক্যাল হিস্ট্রি লিখতে হবে আইবিডির ক্ষেত্রে, তাহলে আপনি খুব সুন্দর অ্যান্সার দিতে পারবেন। কারণ হিস্ট্রিতে স্যাররা মাঝে মধ্যে এখন 10 মার্ক দেয় লং কোশ্চেনে। সো ওই ক্ষেত্রে স্যারকে নোটিস করানোর দরকার আছে যে না, আমি ব্রড বেস চিন্তা করছি। হ্যাঁ, যেমন আমি মানে আমার 2বারই দেখলাম যে পরীক্ষায় আপনার আছে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ওই জায়গায় 10 দিয়ে রাখছে, তার মানে ওই জায়গায় ইভালুয়েশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এখন দেখেন স্টেট ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন যেটা বলা হয়েছিল, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আপনারা লিখছেন সিবিসি, এক পাশে ভাইয়া লিখছেন, বাকি আরেক পাশে যেগুলো রিলেটেড হিস্ট্রি লিখতে হবে না? দিয়ে। বাকি যে ডিডি গুলো ছিল হ্যাঁ হ্যাঁ, ওটা রিলেটেড হিস্ট্রি না না, সেটা তো রিলেটেড হিস্ট্রি গুলো আসলে আপনাদের জন্য অ্যাবডোমিনাল লিম্ফোমা কিংবা হচ্ছে ইন্টেস্টাইনাল টিউবার বা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস কিংবা কোলোনিক ম্যালিগন্যান্সি, স্পেশালি লিম্ফোমা টিবি, এটার হিস্ট্রি আপনারা লিখতে পারবেন। এটা এটা খুব অ্যাবনর্মাল বা খুব আলোচনা করার কোনো জিনিস না। সিকোয়েন্স অফ লিম্ফোমা, সিকোয়েন্স অফ টিবি, এটা আমরা মোটামুটি সবাই অ্যাডাপ্টেড। এখানে যারা লিখছেন টুকটাক ভালোই লিখছেন, টিবি লিম্ফোমাটা খারাপ লেখেন না, কিন্তু আইবিডির লেখা একেবারেই হয়নি, এই জন্য আমি আইবিডিটা বললাম। আর যখন আপনারা কোলোনিক ম্যালিগন্যান্সি লিখবেন, তখন ফর্মুলাটা হচ্ছে যে আপনারা একটা জিনিস দেখেন যে কোলোনিক ক্যান্সারের একটা প্যাথোজেনেসিস দেয়া আছে, ডায়েটারি রিস্ক ফ্যাক্টর, নন ডায়েটারি রিস্ক ফ্যাক্টর একটা আছে না? আছে কি নাই? জি ভাই। জি আছে, জি জি আছে। ওই ডায়েটারি এবং নন ডায়েটারি রিস্ক ফ্যাক্টরটাই হচ্ছে আপনার ক্লিনিক্যাল হিস্ট্রি। কথা বুঝতে পারছেন? সাথে একটা কোলোনিক 23 বছর বয়সে যদি একটা কোলোনিক ম্যালিগন্যান্সিকে জাস্টিফাই করতে হয়, তাহলে আপনাদের মাথার ভেতরে একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটা হচ্ছে মডিফাইড আমস্টারডাম ক্রাইটেরিয়া। কথা বুঝতে পারছেন? আর সাথে আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিছিলাম যে হোয়াট আর দ্য অ্যালার্মিং ফিচার্স অফ কার্সিনোমা কোলন, তাহলে অ্যালার্মিং ফিচার খুঁজবেন, সাথে মডিফাইড আমস্টারডাম ক্রাইটেরিয়া 4টা পয়েন্ট আছে সেই জায়গাটা দেখবেন, ডায়েটারি নন ডায়েটারি রিস্ক ফ্যাক্টর গুলো খুঁজবেন, হয়ে গেল হিস্ট্রি। এর বেশি তো লেখার কোনো অপশনই নেই আপনার। আর টিবি লিম্ফোমা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই, ঠিক আছে, এটা আপনারা পারবেন, এই জন্য এটা নিয়ে বলি না। আর যদি কার্সিনোমা কোলন হয় তাহলে আইবিডি লিখবো নাকি সরাসরি আলসারেটিভ কোলাইটিস লিখবো? না, আপনারা দুটো ভাবে লিখতে পারেন, আপনারা সরাসরি ইউসিও লিখতে পারেন অথবা লিখতে পারেন, আমরা মেডিসিনের স্যাররা একটু ব্রড বেস চাই। হ্যাঁ, এই জন্য আপনি লিখতে পারেন যে মোস্ট পসিবল কেস অফ মানে আমার প্রফেশনাল ডায়াগনোসিস কি, আইবিডি মোস্ট পসিবলি আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, অথবা ইউসি লিখলেও হবে। ভাইয়া হুম, ভাইয়া আমি যদি হচ্ছে এরকম লিখি যে মাই মোস্ট মানে পসিবল প্রফেশনাল ডায়াগনোসিস ইজ আলসারেটিভ কোলাইটিস, আর ডিফারেন্সিয়ালের মধ্যে যদি ক্রনস ডিজিজ দেই, তাহলে কি সমস্যা হবে? না না না, কোনো সমস্যা হবে না। Thank you. ব্লাডি ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, এটা প্রিভ্যালেন্ট হচ্ছে ইউসির ক্ষেত্রেই। হ্যাঁ, ক্রনসের ক্ষেত্রে এটা প্রিভ্যালেন্ট না, সুতরাং আপনি ইউসি লিখলেও কোনো অসুবিধা নাই। তবে লেখা উচিত আসলে মূলত যে দিস ইজ এ কেস অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ
মোস্ট পসিবলি আলসারেটিভ কোলাইটিস। এটা লিখলে আপনার অ্যান্সারটা সুন্দর হবে, তাতে আপনি মানে মানে সব দিকের জিনিসই কাভার করে রাখলেন। কথা বুঝতে পারছেন? আমি ভাই এরকম। এখানে এই যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, অ্যাসাইটিস? হ্যাঁ, অ্যাবডোমিনাল ডিস্টেনশন দিয়ে অনেক কিছুই বোঝানো যায়। আপনি ওয়েট লস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এটা অ্যাসাইটিসও হইতে পারে, এটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন কোলনিক কমপ্লিকেশনেও হইতে পারে। কথা বুঝতে পারছেন? তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং সোয়েলিং, এই জিনিসটার শব্দের একটু পার্থক্য বলে দেই। ডিস্টেনশন আর সোয়েলিং এর মধ্যে পার্থক্য কি? ডিস্টেনশনটা হোল অ্যাবডোমেনে হবে, সোয়েলিং এর সোয়েলিংটা লোকালাইজড, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন। যদি আপনাকে কনফাইন করে দেওয়া হয় তখন সোয়েলিং বলবে, আর যেহেতু ডিস্টেনশন বসলে, আমি আসলে মূলত অ্যাসাইটিস বুঝাইছি। আর আপনারা যদি এটাকে ডিস্টেনশন হিসাবে যদি আপনি টক্সিক মেগাকোলন কিংবা অন্য কোনো কিছু বোঝাতে চান কোলনিক, লিভার অ্যাবসেস, তাহলে সেটাও হবে। হ্যাঁ, এই আর লিভার অ্যাবসেস না, লিভার অ্যাবসেস তো আপনার না। লোকালাইজ সোয়েলিং হবে, অ্যাবডোমিনাল সোয়েলিং হবে, ডিস্টেনশন হবে না। হ্যাঁ, এই সো এটাই হচ্ছে আপনাদের লং কোয়েশ্চেন। লং কোয়েশ্চেনে লেখার সৌন্দর্যটা ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে বলতেছি, আমি আপনাদেরকে একটা ফর্মুলা, আমি আসলে আপনারা চাইছিলেন, আমি এটা আসলে রেডি করতে পারি নাই, আমি একটা ফর্মা রেডি করে আপনাদেরকে দিয়ে দিব নে, হয়তো সামনে হেপাটো ক্লাস আছে, ওই সময় আপনারা ওইটা ফলো করেন। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তবে সবসময় মনে রাখবেন, এক একজনের পাশ এক এক ফরম্যাটে লেখে হয়েছে, এভরিথিং ইজ ইন্ডিভিজুয়ালাইজ, এখানে কোনো স্ট্যান্ডার্ড নাই। বুঝতে পারছেন? কারোর সাথে কারোর করবেন না। ভাই আপনি যে ফরম্যাটটা দিচ্ছেন বেশি ওইটা ক্লান্তি একটু লাগে। মানে কাজ হবে মনে হচ্ছে, মানে এটা ওই দিন যেটা যতটুকু শুনলাম আর কি, যদি একটু এদিকে দিতেন। না না, আমি আপনাদেরকে দিব, হ্যাঁ, অসুবিধা নেই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এটা ভাইয়া DIT ফার্স্ট লাইন related ইনভেস্টিগেশন দিয়ে করে না, ভাই। বলতেছিলেন। হ্যাঁ, ওকে। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন গুলো দেখেন, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন গুলো এই পেশেন্টের ক্ষেত্রে লিখতে হবে সিবিসি উইথ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি একটা ইউসির পেশেন্টে সিবিসি তে কি কি এক্সপেক্ট করেন? আপনি সিবিসি হিমোগ্লোবিন লো, লিউকোসাইটোসিস, হিমোগ্লোবিন লো পাবো আগে, ইএসআর রেস পাবো, আর নিউট্রোফিল হাই পেতে পারি। পেশেন্টের টেন্ডার অ্যাবডোমেন আছে না? লিউকোসাইটোসিস, তাহলে টেন্ডার লিউকোসাইটোসিস অ্যাবডোমেনে পাবো। আপনি কি আশা করতে পারেন? আরো তো কিছু আশা করার কথা। এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, এখানে প্লাটিলেট কাউন্ট কি পাবেন? রেস রেস পাবো, তো এটা লিখবেন হাই না? পাবো, হাই পাবো, হাই পাবো জি। এইটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন, এই জিনিসগুলাই অর্গানাইজড হতে হবে, যে আপনি লিখবেন যে সিবিসি উইথ পিবিএফ, লো হিমোগ্লোবিন, হাই প্লাটিলেট কাউন্ট, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। এখানে যেহেতু মিউকোসাগুলো ফ্রায়াবল, কন্টিনিউয়াস উজিং হচ্ছে, পেশেন্টের ব্লাডি ডায়রিয়া আছে না, জি, ফর্ম অফ হেমোরেজ ইন ইনফ্লামেটরি ডিজিজ, আপনি কি ধরনের ব্লাড মাইক্রোসাইটিক করবেন? মাইক্রোসাইটিকও পেতে পারি। মাইক্রোসাইটিকও পেতে পারেন, আপনি নর্মোসাইটিকও পেতে পারেন। নর্মোসাইটিক, তাহলে আপনার ওইটা পিবিএফ এর ক্ষেত্রে ওইটা লিখতে হবে যে না, আমি আইবিডি ম্যাক্রোসাইটিকও পেতে পারি। এটা, হ্যাঁ, সেটা ভিটামিন বি12 এবং ফলিক B12 অ্যাসিড ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি হলে তো হলে ম্যাক্রোসাইটিকও পেতে পারি। তো আপনি ওই কথাগুলো লিখতে হবে যে না, আমি এই বেসিসে এটা চাচ্ছি। যে আপনি লিখবেন যে হ্যাঁ, লো হিমোগ্লোবিন, হাই প্লাটিলেট কাউন্ট, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ঠিক আছে? সাথে এটা লিখে আপনি পাশে লিখবেন যে আইবিডি। এখন আপনি যখন লিম্ফোমা লিখতে যাবেন তখন কি লিখবেন? তখন আপনাকে লিখতে হবে যে না, আপনি হিমোগ্লোবিন লো পাবেন, সাথে লিম্ফোপেনিয়া পাবেন, কারণ লিম্ফোপেনিয়া একটা ব্যাড প্রগনোস্টিক সাইন। তাহলে ওইটা লেখা পাশে লিখবেন যে এটা লিম্ফোমার জন্য আমি এক্সপেক্ট করতেছি। টিবির ক্ষেত্রে ওইভাবে লিখবেন যে আপনি লিম্ফোসাইটোসিস আশা করতেছেন, এটিপিক্যাল যা ফাইন্ডিংস পান ওইগুলা আপনার হচ্ছে টিবির অনুযায়ী ওইটা আসে না, কোলোনিক ম্যালিগনেন্সির কি এক্সপেক্ট করতেছেন, ওইটা লিখে পাশাপাশি একটা সিবিসি উইথ পিবিএফ লিখবেন। তারপরে পিবিএফ এরটা লিখবেন যে না, এইখানে এই জিনিসগুলো পাওয়া যায় প্রত্যেকটা আইবিডির ক্ষেত্রে। তিনটা লিখে ডানে লিখবেন আইবিডি। তারপরে যখন লিম্ফোমা আসবে তখন লিখবেন যে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, এটা আমি এক্সপেক্ট করি লিম্ফোমার ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? এই যে এইভাবে একটা সিবিসি পিবিএফ লিখতেই দেখবেন হাফ পৃষ্ঠা লাগছে। তো এইভাবে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন লিখবেন। আর যখন সেকেন্ড লাইন হ্যাঁ, একই জিনিস বারবার আসবে যে তখন এখন ওই যে বললাম না যে লেখার ইন্ডিভিজুয়ালাইজেশন এক একজনের এক এক রকম। ফার্স্ট লাইনে জলিল স্যার, তারিক স্যারের একটা কথা বলছিলেন যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে তুমি এইটা পাইছো, এই ডিজিজ এক্সপেক্ট করছো, সেটা নিচে লিখবা। কিন্তু যখন সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন লিখবা তখন তোমাকে লিখতে হবে যে আমি এই ডিজিজের জন্য এই জিনিসগুলা করব, তার এক্সপেক্টেড ফাইন্ডিংস এই।
কথা বুঝতে পারেন? দুইটা জিনিসেরই ফাইন্ডিংস লিখবেন কিন্তু ঘুরায়। জি জি এক্ষেত্রে কিছু জিনিস রিপিট হলে কিছু করার নাই। কথা বুঝতে পারছেন? এখন আপনি আরেকটা জিনিস করতে পারেন, যেটা অনেকেই করে বা বইগুলোতে আসে, যে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। এখন ডানে লিখলেন যে আপনি ইউসিতেও চান, টিবিতেও চান, লিম্ফোমাতেও চান। এটাও একটা ফরম্যাট, যে এইভাবেও আপনি লিখতে পারেন, আপনি যেটাতে অ্যাডাপ্টেড হন। কথা বুঝতে পারছেন? আমি ওইভাবে লিখছিলাম আসলে। ফার্স্ট লাইনে আর কি আসতে পারে ভাইয়া? ফার্স্ট লাইনে ফার্স্ট লাইনে এই পেশেন্টের ক্ষেত্রে একটা সিবিসি উইথ পিবিএফ আসবে, এই পেশেন্টের ক্ষেত্রে একটা চেস্ট এক্সরে আসবে, এই পেশেন্টের ক্ষেত্রে আপনার এসজিপিটি আসবে, তারপরে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন আসবে, তারপরে হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম আসবে, একটা সিআরপি আসবে, অ্যালবুমিন আসবে। এগুলো সবই পেশেন্টের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। হ্যাঁ, আর স্টুলারি যখন এক্সরে অ্যাবডোমেন বা স্টুলারি বলবো? না না, কোলোনোস্কোপি এক্সরে অ্যাবডোমেনের এই জায়গায় ইম্পর্টেন্স দেখেন, কোলোনোস্কোপি কখনো ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন না, ইনভেসিভ আচ্ছা। কোনো ইনভেস্টিগেশন কখনো ফার্স্ট লাইন হয় না। দুইটা জিনিস মনে রাখবেন, একটা আচ্ছা। হচ্ছে ডিজিজ সিভিয়ারিটিতে যা কাজ করে, আর আপনার হচ্ছে কমপ্লিকেশন এবং ইনভেসিভ ইনভেস্টিগেশন কখনোই ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন নয়, এটা অলওয়েজ সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন। কথা আমরা বুঝতে পারছেন? এমটি জানতে পারি? অবশ্যই এমটি আনবেন। আপনি অ্যালকালাইন ফসফেটে জানবেন, আপনাদের অ্যাবডোমিনাল টিবি পড়ানোর সময় পড়ে স্টুলারি বা অ্যাবডোমিনাল এক্সরে বলবো না? না না, এখানে একটা কাহিনী আছে দেখেন, স্টুলটা কখনোই রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে পড়বে না এই পেশেন্টের ক্ষেত্রে। এটা অনলি আইসোলেটেড ফাইন্ডিংস ফর কি ইউসি। আর স্টুল আরই তো আর শুধু করবেন না, আপনার এখানে কালচার করতে হবে। করতে হবে। কারণ Culture তো আপনি ওই যে করবো, ইনফেকশাস পরবর্তীতে। কোলাইটিসটা যে এক্সক্লুড করবেন, সেটা আপনি কিভাবে করবেন? এজন্য স্টুল আরই করবেন এবং সাথে কি করবেন? কালচার সেনসিটিভিটি করবেন। আপনি লিম্ফোমা, টিবি, কোলোনিক ম্যালিগনেন্সিতে স্টুল করে আপনি খুব বেশি ইনফরমেশন পাবেন না, রেদার দেন স্টুলে ইনফ্লামেশন হয় আইবিডি তে, ওইটা আপনার স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর আইবিডি। কথা বুঝতে পারছেন? যেহেতু এইগুলো। আমাদের এখানে প্রফেশনাল ডায়াগনোসিস ভাই আলসারেটিভ কোলাইটিস, সেক্ষেত্রে আমরা কি স্টুলারি বা যখন অ্যাবডোমিনাল ডিস্টেনশনকে আমাদের বোঝাতে গেলে সেক্ষেত্রে এক্সরে অ্যাবডোমেন এগুলো কি ফার্স্ট লাইনে নিয়ে আসবে? ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে তাই থাকবে যা সব ডিডি প্রফেশনালের জন্য কমন। আল্ট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন, আল্ট্রাসোনোগ্রাম আল্ট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন আপনি আনতে পারবেন। আমি তো ওইগুলাই বললাম, আমরা রুটিন 6-7টা বলি না, সিবিসি, এসজিপিটি, র্যান্ডম ব্লাড সুগার, সিরাম ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে আপনার একটা চেস্ট গণিত স্যার আমার একটা কথা বলে ভাই, আল্ট্রাসোনোগ্রাম। যে হ্যাঁ। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন 3 থেকে 4-5টার বেশি হবে না। 6টা বলে স্যাররা। স্যারদের সাথে ওয়েবিনার আমি আর আসি, মানে আমার করা আছে। হ্যাঁ, 6টা করে, 6টা। বুঝতে পারছেন? 6টা, কোনো স্যার 8টা বলতে চায়, কিন্তু আসলে 6টা। হ্যাঁ, আরেকটা জি ভাই। জিনিস হচ্ছে সিপিএস লেখার ফর্মুলা, যেটা মানে আমি যার আন্ডারে ট্রেনিং করছি স্যার আমাকে সবসময় বলতেন যে তোমার যতগুলো ডিজিজ তুমি ওই জায়গায় ইনপুট রাখছো, তার সব কমন ইনভেস্টিগেশন গুলা হচ্ছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। আর যখনই সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন যাবে, তখন ডিজিজ ইন্ডিভিজুয়ালাইজ করে আপনাকে ইনভেস্টিগেশন লিখতে হবে। এবং আমি যত পড়ছি আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট মানে মানে ওয়ে টু অ্যান্সার। কারণ দেখেন, আপনি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন তাই লিখবেন যে ফর অল ডিজিজের জন্য যা কমন, এটা আপনার জাস্ট একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট। আপনি এই অ্যাসেসমেন্ট দিয়ে তখন আপনাকে লিড করবে যে আপনি এই স্পেসিফিক ডিজিজে যান। সো আপনাকে সব ডিজিজ গুলা কাভার করে এগুলোই ফার্স্ট লাইনে লিখতে হবে। আর সেকেন্ড লাইনে আপনি ওই শর্ট নোট আমি যেভাবে প্র্যাকটিস করছি বা লিখছি সেভাবে কথা বললাম, যে না ফর আইবিডি, তারপরে শুরু হয়ে গেল আইবিডি যা যা আছে সব, ফর ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস হুইচ আর স্পেসিফিক, একটানা সব ফাইন্ডিং, লিম্ফোমা একটানা চলে গেল। তাহলে লেখাও অনেক বেশি হলো এবং তাড়াতাড়ি হলো। এটা আমার ফর্মুলা ছিল, এই আর কি। ঠিক ভাইয়া আছে। হুম। সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ধরেন এই ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস, লিম্ফোমা, সিএ কোলন টিবি তিনটার ক্ষেত্রেই তো কোলোনোস্কোপির আলাদা আলাদা ফাইন্ডিং। এখন কি আমি সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন আলসারেটিভ কোলাইটিসের উপরে আলসারেটিভ Findings কোলাইটিস লিখতে হবে। লিখবো, ডান নিচে সব ইনভেস্টিগেশন উইথ রিজনিং উইথ ফাইন্ডিং এভাবে লিখবো? এখন এভাবে লিখতে গেলে আলাদা আলাদা ডিজিজ অনুযায়ী কোলোনোস্কোপি অনেকবার লিখতে হচ্ছে এবং সময় অনেক লাগতেছে। এই ক্ষেত্রে কি কোলোনোস্কোপির ফাইন্ডিং এরকম পাইছি, তাহলে তার পাশে এটা টিবি, এটা লিম্ফোমা, এটা আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, লিখতে পারেন। এটা তো আমাদের অনেকগুলো রিটেন বইতেও এভাবে লেখা আছে। হ্যাঁ,
আপনি আর লিখতে ভাইয়া পারবেন না তা না, লিখতে পারবেন। ভাইয়া রিজনিং এ পরীক্ষা অনেক সময় যায়, রিজনিং এ কি এক কথায় এরকম লেখা যায় এস ফিচার সাজেস্টিভ অফ, এটা এক কথায় কি এরকম লেখা যায় কিনা? কারণ বারে বারে রিজনিং মানে অনেক সময় যায়, ইনভেস্টিগেশন রিজনিং এ টাইম বেশি যায়। না, ওই আপনি ডান পাশে শুধু লিখবেন যে কি জন্য করতে চাইছেন। সাপোজ আপনি একটা এক্সরে অ্যাবডোমেন করলেন, করার পরে আপনি দেখলেন যে গাটার লেন্থ 6 সেন্টিমিটারের বেশি চলে গেছে বা 5 সেন্টিমিটারের বেশি চলে গেছে। কেন করতে চাইছেন? টু ফাইন্ড আউট। ওই উপরে রিজনিং লেখা থাকবে, লিখবেন টক্সিক মেগাকোলন, আর তো কিছু দরকার নেই আপনার। আপনি ওই টক্সিক মেগাকোলন দেখার জন্য এই যে চেস্টে এটা, এই অ্যাবডোমেনে এটা দেখতে চাইছেন, ব্যাস শেষ, আর জি জি কিছু লাগবে না। বুঝতে পারছেন? এটা জি কি জি কি ডান পাশে ভাইয়া লিখবো ডান নাকি পাশে নাকি উপরে একটা হেডিংস দিতে পারেন যে না, আমি তো সবসময় বলছি যে আপনি ইউসির রিজনিং যদি করতে চান তাহলে আপনি 3টে হেডিং লেখেন, ইনভেস্টিগেশনের নাম লেখেন, ফাইন্ডিং লেখেন, আর তার পাশে দেখেন রিমার্ক। রিমার্ক মানেই হচ্ছে আপনি কি জন্য বা রিজনিং, তখন আপনি ওই যে ডিজিজের জন্য ওই ফাইন্ডিংসটা এক্সপেক্ট করছেন ডান পাশে লিখে রাখলেই আপনার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে স্যার বুঝলো যে আপনি কমপ্লিকেশন গুলা দেখছেন, কজ দেখছেন, ডিডি এক্সক্লুড করছেন, তাহলে স্যারের জন্য সেই জিনিসটা সুবিধা হলো। বুঝতে পারছেন? এই আর কি। আমি আপনাদেরকে ফরম্যাট দিব, আপনারা দেখতে পারবেন, অসুবিধা নেই, জি জি দিয়ে দিব নেক্সট ক্লাস। ভাই একটা কথা একটু বলি, ওই যে আপনি যদি আমাদেরকে ওই যে 30 মিনিটস এর মধ্যে এভারেজ রাইটিং যাদের আছে আর কি, মানে 30 মিনিটস এর মধ্যে লেখা যায় এই ধরনের একটা ফরম্যাট আর কি, মানে ভালো নাম্বার পাওয়া যাবে। এখন লেখার তো শেষ নাই আসলে, দেখা যায় 1 ঘন্টায়ও একটা কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন মানে শেষ করা যায় না তাও। তো সেটা আমার তো 30 মিনিটস এর মধ্যেই লিখতে হবে, এবং মোটামুটি যেটুকু না লিখলেই নয়, গুছিয়ে একটু লেখা, সেই ঠিক ফরম্যাটটাই আছে, আসলে চেষ্টা আমাদের করবো দরকার। ইনশাল্লাহ। দেখা Thank যাক আপনাদের কেমন দিতে পারি। না ওইভাবে তো লিখলাম যা পাস করার জন্য, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা ভাই Thank you. ভাই ওকে। একটা বিষয়, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনের সময় হুম আমি ইনভেস্টিগেশনের নাম আর সাথে রিজনিং সাথে সাথে ফাইন্ডিং সাথে লিখতে হবে নাকি না? আগে তো ইনভেস্টিগেশনের নাম লিখবেন, তারপর জি ওই ডিজিজের জন্য ফাইন্ডিংস লিখবেন, কেন জি তার ডান পাশে ওই কমপ্লিকেশন অথবা ওই কন্ডিশনটার নাম লিখবেন। সেটা একটা এক্সাম্পল তো দিলাম। বুঝতে পারছেন? যেমন ফিকাল ক্যালপ্রোটেক্টিন করতে চান, কেন করতে চান? টু ডিফারেন্সিয়েট ফ্রম আইবিএস। কথা বুঝেন নাই? জি এরকম। জি জি ঠিক আছে। Okay. A 60-year male presented with weight loss. He has been complaining of dyspepsia for a long time. ICT for H. pylori showing positive. Mention further clinical examination you want to perform to reach diagnosis. কি করতে চান এরপরে? H. pylori test positive পেয়েছেন, হ্যাঁ ওয়েট লস এখানে আছে, একটু জানার আছে। 60 বছর বয়স, dyspepsia আছে লং টাইম। এন্ডোস্কোপি আপার জিআইটি। এটা ক্লিনিক্যাল আদিত এক্সামিনেশন। ভাই, হ্যাঁ হ্যাঁ এখানে যখন আমি কোশ্চিনটা বললাম, এখানে তো আমার ফার্স্ট আপনি দিলেন যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, বাট এখানে কি আমি কি পয়েন্ট গুলো তুলবো কিনা? অনেক সময় অনেক বড় বড় কোশ্চিন থাকে নতুন যে কিচ্ছু সিস্টেমে। তোলার দরকার নাই, স্যাররা জানে এই ফরম্যাট বিসিপিএস এ সাজানো আছে। আচ্ছা আপনার ভাইয়া, মতো সময় নেই, ভাই আপনার এই কোশ্চেনে প্রশ্ন হবে। কি বা ডিডি বা প্রফেশনাল লিখবো কিনা? না না না, এখানে তো আপনাকে তো ডিডি প্রফেশনাল চাই নাই। ও আপনি আচ্ছা ভুল আচ্ছা করতেছেন। চিনতে পারি না তোমার আপনাকে বলছে তো সিনারিও বলছে আপনাকে, এইখানে আপনাকে বলছে যে এখানে বোঝাইছে ক্লিনিক্যাল ফিচার দিয়ে, দেখেন একটা লং টার্ম ডিসপেপটিক পেশেন্টের ওয়েট লস হয়েছে, ডিডি কি হবে বলেন দেখি? জিডি হতে পারে সিএস স্টোমাক, স্টোমাক আর লিম্ফোমা, সিএ প্যানক্রিয়াস। এখন ওই যে আপনি ওয়েট লস মিলাবেন, তার কোন টেস্ট Chronic আপনার এইচ carcinoma. প্যাইলোরি টেস্ট পজিটিভ হবে বলেন দেখি? লিম্ফোমা, স্টোমাক আর লিম্ফোমা, লিম্ফোমাতে মাল্টোমা যদি থাকে, গ্যাস্ট্রিক মেলটোমা গ্যাস্ট্রিক লিম্ফোমা, Gastric melanoma. এছাড়া আর কি Gastric আছে? melanoma. আপনার এই জায়গায় আইসিটি ফর এইচ পাইলোরি 60 বছর ডিসপেপসিয়া আর হচ্ছে ওয়েট লস আছে, আপনার তো এই জায়গায় বোঝাই যাচ্ছে যে এটা একটা কার্সিনোমা স্টমাকের পিকচার। জি জি কথা বুঝেন নাই? তাহলে কার্সিনোমা স্টমাকের পিকচারে আপনি দুটো এক্সামিনেশন কি করতে চান লিম নোট, বলেন দেখি? লিম নোট দেখতে চাই। আপনি আপনি আর এনিমিয়া আছে কিনা? আপনি Anemia, anemia, lymphadenopathy। varicose খুঁজবেন, আর হচ্ছে এপিগ্যাস্ট্রিক লাম্প খুঁজবেন, আর কিছু দরকার আছে আপনার? না না, না এটা তো সিম্পল, আপনাকে তো ঘুরায় এইভাবেই কোশ্চেন হয়েছে কিন্তু এবার জাস্ট এভাবে একটা খুব সিম্পল একটা ক্লিনিক্যাল পিকচার। এটা আপনাকে কিন্তু ক্লু দেওয়া হয়েছে যে এটা কার্সিনোমা স্টমাক, আপনার দিকে চোখ ফেলানো হয়েছে অনেকগুলো ক্লু দিয়ে, আর দরকার নাই তো। আপনি অ্যানিমিয়া খোঁজেন, ভার্কোস গ্ল্যান্ড খোঁজেন,
আর হচ্ছে একটা এপিগ্যাস্ট্রিক লাম্প করবেন, হয়ে গেল। দ্যাট মুভস উইথ রেসপিরেশন, শেষ। এরপরে আসেন নেম ফার্দার টু টেস্ট টু মেক দ্য ডায়াগনোসিস। কি টেস্ট করতে চান? এন্ডোস্কোপি আপার জিআইটি লিম্ফ নোড বায়োপসি আর বেরিয়াম আর তো কিছু করার দরকার আছে? বিবিসি করব। আর তো কিছু করার দরকার নাই। মেনশন স্পেসিফিক ট্রিটমেন্ট অপশন। কার্সিনোমা স্টমাকের ট্রিটমেন্ট অপশন কি? সার্জিক্যাল সার্জারি, কেমোথেরাপি রেডিওথেরাপি, কেমোথেরাপি। রেডিও অ্যান্ড কেমোথেরাপি, আর একটা হচ্ছে সার্জারি অ্যান্ড প্যালিয়েটিভ থেরাপি, শেষ। আপনাকে তো অপশন চাইছে। শুনেন, এখন কোশ্চেনে ছক্কা মারার সুযোগ খুব 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 বেশি, হ্যাঁ। তো দেখেন, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। এখানে স্পেসিফিক বলেছেন, হ্যাঁ, স্পেসিফিক ট্রিটমেন্ট অপশনই তো। কার্সিনোমা স্টমাকের প্যালিয়েটিভ বা এগুলো সব বলবো। হ্যাঁ, ডেভিডসনে লেখা আছে না সুন্দর মতো? হ্যাঁ হ্যাঁ আমি তো ডেভিডসনের আমি তো বই দেখে দেখে কোশ্চেন জি, জি, দিচ্ছি, হ্যাঁ। জি 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 বুঝতে পারছেন? ওই দেখেন, ওইভাবেই লেখা আছে বইতে। জি। এটা তো একটা পেপটিক আলসার ডিজিজও হতে পারে। পেপটিক আলসারও হতে পারে কিন্তু হ্যাঁ, এই স্পলিরিয়েডিকেশন কাজ করে না। কার্সিনোমা এটা বোঝা যাচ্ছে মোটামুটি। পেপটিক আলসার ডিজিজে ওয়েট লস হতে পারে, খাইতে পারে না। এই ধরনের কোশ্চেন নিয়ে না ভাইয়া, আপনারা এগিয়ে যান ভাইয়া, এই ধরনের কোশ্চেন না করাই ভালো। আমাদের ডেভিডসনে কিন্তু আপনি যদি ক্লিনিক্যাল ফিচারস অফ পেপটিক আলসার ডিজিজ যান, জায়গায় কোথাও কি আছে কিনা, আমিও বা পড়লাম কিনা, একটু কঠিন ব্যাপার। যাই হোক, আমরা আগে যাই, এটাই ভালো হবে। গ্যাস্ট্রিক আলসারে কিন্তু ওয়েট লস তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। সেটা রিফ্র্যাক্টরি আলসার, হ্যাঁ, দ্যাট নট প্লেইন পেপটিক আলসার। রিফ্র্যাক্টরি আলসারের অন্যতম প্রধান কজ গ্যাস্ট্রিক কার্সিনোমা, হ্যাঁ, এটা বুঝতে হবে। ভাইয়া, থ্যাংক ইউ। Okay. Question number 2. A 77 years old woman complains of central abdominal pain, nausea, anorexia, and weight loss for 2 months. The pain is dull, boring, and radiates to her back. Examination reveals no palpable masses. Gamma বা GGT যেটা এবং alkaline phosphatase both are above the upper normal limit. কি এটার ডায়াগনোসিস কি লিখছেন? কার্সিনোমা প্যানক্রিয়াস, কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। নো পালপেবল মাস বলছে তো, মাস তো বলে নাই। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, কোনো প্যালপেবল ম্যাশ নাই, তাই বলে কি এটা ম্যালিগন্যান্সি হবে না? হতে পারে না, এটা তো রেট্রোপিরিটোনিয়াল অর্গান। এটা আসলে ইউজুয়ালি আপনারা সবসময় মনে রাখবেন, হ্যাঁ, যে ইউজুয়ালি কার্সিনোমা প্যানক্রিয়াসের ক্ষেত্রে ইউজুয়ালি প্যালপেবল ম্যাশ পাওয়া যায় না। ওটা ডেভিডসনে লেখা আছে, একটু ভালো করে পড়েন, হ্যাঁ। এই আর কি, যতক্ষণ না পর্যন্ত জিবি মশাইকে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আন্দাজি পাবেন না কিছু, হ্যাঁ। সো ইটস এ কেস, এটা খুবই মানে টিপিক্যাল প্রেজেন্টেশন অফ ক্রনিক প্যানক্রিয়েটাইটিস, যে 77 বছর বয়স, এটা একটা কাহিনী। সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস 2 মান্থ। এখানে দেখেন পেশেন্টের ওয়েট লস 2 মান্থ, সিভিয়ারিটি বোঝানো হয়েছে এটা দিয়ে। আর পেশেন্টের ডাল, বোরিং এক পেইন, পেছনে ব্যাক পে যাচ্ছে, এই এক প্যানক্রিয়াস ছাড়া আর কি হবে? সাথে একটা ক্লু দেওয়া আছে যে অ্যালকালাইন ফসফেটাস এবং জিজিটিটা কি হচ্ছে, তার বেশি বাড়তি বাড়তি ভাব, হ্যাঁ। এগুলা সবই টিপিক্যাল প্রেজেন্টেশন ফর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াস। বাকি জিনিসগুলো আপনারা খুবই সহজে পারবেন। মেনশন ফর অ্যাবডোমিনাল ফাইন্ডিংস ইউ এক্সপেক্ট ফ্রম দ্য এক্সামিনেশন, জানেন যে আর কি এক্সপেক্ট করেন এইখানে। পালপেবল গল ব্লাডার এক্সপেক্ট করেন, হেপাটোমেগালি এক্সপেক্ট করেন, সিস্টার জোসেফ নোডিউল এক্সপেক্ট করেন, ইরাথিবা ইবেগনি এক্সপেক্ট করেন, তাই না? এই জিনিসগুলো আপনি এক্সপেক্ট করেন, ডেভিডসনের ছবি থেকে দেয়া। মেনশন ফর ইনভেসিভ ইনভেস্টিগেশন ফর দ্য পসিবল ডায়াগনোসিস, এটা আপনাদের লেকচারে বলা হয়েছিল। মেনশন এ থেরাপিউটিক প্রসিডিউরস উইথ জাস্টিফিকেশন, কি হবে এটার অ্যান্সার? মেনশন এ থেরাপিউটিক প্রসিডিউরস উইথ জাস্টিফিকেশন, কি হবে? অবস্ট্রাকশন রিলিভ করার জন্য, অবস্ট্রাকশন রিলিভ করার জন্য ইআরসিপি করবেন। সহজ কোশ্চেন না, একেবারে 5 এ 5 পাওয়ার মতো, হ্যাঁ। ওকে ভাইয়া, এখানে তো যেহেতু কোনো মানে অর্গানোমেগাল কি যে মাছ পাওয়া যায় নাই, সেটা বলার পর কি আমরা ছিল গলব্লাডার পাইতে পারি, এগুলো লিখবো? না, আপনি অবশ্যই করতে পারেন। আপনি তো অ্যাবডোমিনাল কি, আমি বলছি আপনি আর কি কি অ্যাবডোমিনাল ফাইন্ডিংস এক্সপেক্ট করেন। তা আপনি একটা কার্সিনোমা প্যানক্রিয়াসে জিবি এক্সপেক্ট করেন না?
4টা বক্সের মধ্যে 4টা। এক্সপেক্ট করেন আপনি একজনের কাছে চাইছেন, জিনিসটা পাইতেও পারেন না পাইতে পারেন, দুইটাই অপশনই তো আছে, বাট ইউ এক্সপেক্ট। আপনাকে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে তো খোঁজা লাগবে যে কি কি খুঁজতে হ্যাঁ, চাই। প্রশ্ন কি এটাই জিজ্ঞেস করতে জানতে চাচ্ছে, যেটা হলো মানে থাকুক না থাকুক আমি কি আশা করি, এখানে এই পেশেন্ট না হ্যাঁ, থাকতে পারে কি আশা করি, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা আমি কি তো জানতে লিখছি। চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। আপনি এক্সপেক্ট করেন কি, এক্সপেক্টের বাংলা কি, আপনি কি আশা করেন, বুঝতে পারেন না? এই আর কি। হ্যাঁ, নেক্সটটাই যাই। Okay. A 34 years female presented with bloody diarrhea with abdominal pain with distension, for which she was admitted in hospital. On examination, she was dehydrated with a distended tender abdomen. Blood test showing hemoglobin 8.2, potassium 2.9, blood urea 60 milligram per dl. Liver function test showing low albumin and Priyanka is positive. Sigmoidoscopy showing friable mucosa with bleeding spots. Stool culture is negative. কি ডায়াগনোসিস এটা? সিভিয়ার আলসারেটিভ তাহলে এইটা আলোচনা শেষ। হ্যাঁ, এটা আপনার খুব সুন্দর পারছেন, কিন্তু লেখার সময় দেখলাম যে খুব এলোমেলো লিখছেন। হ্যাঁ, এই আর কি। অনেকেই খুবই অদ্ভুত অদ্ভুত শব্দ লিখছেন, এগুলো আমি এখন আর বলতেছি না। আপনারা নিজেরা এই সলভ ক্লাস শুনবেন এবং নিজেদের ডাইভারশনটাকে ঠিক করে নেবেন। হ্যাঁ, একটু অ্যানসার গুলো যদি বলে দিতেন একটু। হ্যাঁ, হ্যাঁ, এই যে মেনশন এ পসিবল সিভিয়ার ইউসি, তারপরে দেখেন মেনশন স্পেসিফিক টেস্ট টু রিচ ডায়াগনোসিস এন্ড টু অ্যাসেস প্রগনোসিস। কি করবেন বলেন? ডায়াগনোসিস এবং প্রগনোসিস অ্যাসেস করতে হলে ইউসি তে আমরা কি করি? ডায়াগনোসিস বুঝলাম, বাট প্রগনোসিস ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি আপনারা কোলোনোস্কোপি করবেন আর হচ্ছে fecal বায়োপসি ফর মাল্টিপল সাইট। হ্যাঁ, এখানে প্রিয়াঙ্কা কি মিসলিডিং করা হয়েছে? জি, প্রিয়াঙ্কা যে পজিটিভ দেখায় এটা প্রিয়াঙ্কা তো পজিটিভ হয় আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, আলসারেটিভ কোলাইটিসে PSC 40 to 60% ক্ষেত্রে প্রিয়াঙ্কা পজিটিভ থাকে এবং এই কথা ডেভিডসনেও লেখা আছে। আর এই যে প্রগনোসিস দেখার জন্য ইউরিয়া পটাশিয়াম আসেন। এটা কমে যাওয়া কি কোনো কমপ্লিকেশন? ব্লিডিং না, হচ্ছে, কোনো ব্লিডিং এর complication জন্য নেই। একটা হচ্ছে ব্লিডিং আছে, আপনার জিআইটি ব্লিডিং। এখানে প্রত্যেকটা Potassium- ক্লুর আলাদা আলাদা তাৎপর্য আছে কিন্তু। হ্যাঁ, পটাশিয়াম কমে যাওয়ার এটা পটাশিয়াম কেন কমে যায় বলেন ইউসিতে? সিভিয়ার ইউসির কমপ্লিকেশন কি? তো ইয়ে, টক্সিক মেগাকোলন হয়ে হ্যাঁ। থার্ড স্পিড পেশেন্টকে দেখেন অ্যাবডোমিনাল পেইনের Renal সাথে impairment. ডায়রিয়া আছে তো, ডায়রিয়াতে দেখেন পেশেন্টের ব্লাডি ডায়রিয়া আছে। অনেকগুলো কজ, পেশেন্টের হাইপোক্যালেমিয়ার অনেকগুলো কজ আছে কিন্তু ইউসিতে। হ্যাঁ, তার নাম্বার 1 কজ হচ্ছে পেশেন্টের অনগোয়িং প্রসেস অফ দ্য ডিজিজ, অর্থাৎ রিকারেন্ট ব্লাডি ডায়রিয়া হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কি, যে পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে হতে পারে গাট কমপ্লিকেশন যদি ডেভেলপ করে, যদি পেশেন্টের গাট থেকে যদি কোনো উজিং, হেমোরেজ অথবা টক্সিসিটি ডেভেলপ করে, যেমন টক্সিক মেগাকোলনের একটা কথা বললেন, যদি কারোর ক্রনিক জিআই হেমোরেজ থাকে তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম কমে যেতে পারে। বুঝতে পারছেন কেন কমে যায়? কারণ হচ্ছে সেক্ষেত্রে রেনাল, আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে রেনাল ডিকম্পেনসেশন হয় না। এই কারণে হয় কি, ওই সময় চ্যানেল অল্টার হয়ে যায়, পটাশিয়াম তখন হয়ে যায় কি বের হয়ে যায়, ব্লাডে আর অ্যাবজর্ব হইতে পারে না, তখন হচ্ছে হাইপোক্যালিমিয়া হয়। এটার আবার আরেকটা মেকানিজম আছে, এটা ভিন্ন, এটা আমাদের সাব স্পেশালিটির কথাবার্তা। আপনারা এই ডায়রিয়া আর এই টক্সিক মেগাকোলন এসব দিয়েই মনে রাখেন। হ্যাঁ, ওকে। জি, এখন হচ্ছে টু অ্যাসেস প্রগনোসিস। দেখেন সবসময় মনে রাখবেন, আমি আপনাদেরকে ওই পড়ানোর সময় বলছিলাম যে যদি যে কোনো একটা ডিজিজ প্রসেসের প্রগনোসিস অ্যাসেস করতে হয়, এটা যেমন ক্লিনিক্যাল ব্যাপার আছে তেমনি বায়োকেমিক্যাল এবং হিস্টোলজিক্যাল ব্যাপার আছে। তাহলে এই যে স্পেসিফিক টেস্ট টু অ্যাসেস প্রগনোসিস, এটাও কিন্তু ওই ফিকাল ক্যালপ্রোটেক্টিন এবং আমরা কোলোনোস্কোপি উইথ বায়োপসি দিয়েই করি। কথা বুঝতে পারছেন? যে একটা পেশেন্টের যেমন ইনফ্লামেশন রেমিশন হচ্ছে তেমনি তার হিস্টোলজিক্যাল রেমিশন হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা কোলোনোস্কোপি উইথ বায়োপসি দিয়েই বুঝে থাকি। তাহলে মোরাল লেস অ্যান্সার কিন্তু সেম, যে আপনি রিচ ডায়াগনোসিস ক্যালপ্রোটেক্টিন আর হচ্ছে আপনি কোলোনোস্কোপি উইথ বায়োপসি। আবার দেখেন প্রগনোসিস যদি অ্যাসেস করতে চান, ওই ফিকাল ক্যালপ্রোটেক্টিন যেটা হচ্ছে এই পর্যন্ত প্রুভেন বায়োমার্কার, আর এর সাথে কি আছে অ্যালবুমিন, সিআরপি, আর সাথে হচ্ছে হিস্টোলজিক্যালের মধ্যে আসতেছে হচ্ছে কোলোনোস্কোপি উইথ বায়োপসি। কোলোনোস্কোপি উইথ হিস্টোপ্যাথোলজি আর একটা হচ্ছে ফিকাল ক্যালপ্রোটেক্টিন, এই দুইটা দিয়েই আমরা মূলত বুঝে থাকি। এর সাথে যদি আপনারা সিআরপি, অ্যালবুমিন আনতে পারেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি অ্যান্সার দুইটার ক্ষেত্রেই একই। এরপরে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম
মেনশন ইউর স্পেসিফিক ম্যানেজমেন্ট অপশন। আপনার অপশনটা কি, তার মানে হচ্ছে আপনার অ্যাপ্রোচটা লিখতে হবে যে না এই পেশেন্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। তো এইভাবে ম্যানেজ করতে হলে এটা একটা অ্যাকুট কন্ডিশন, তাহলে পেশেন্ট কি ইমিডিয়েট কি করতে হবে, রিসাসিটেট করতে হবে। পেশেন্ট কি ইমিডিয়েট আমার ইন্ডাকশন করতে হবে, যেহেতু ব্লাডি ডায়রিয়া সিভিয়ার ইউসি আপনাকে স্টেরয়েড দিতে হবে। তারপরে আপনি কমপ্লিকেশন খুঁজবেন, কজ খুঁজবেন, কোমরবিডিটিস খুঁজবেন, তারপরে পেশেন্টকে ফলো আপ করবেন আর রেফারেল দেবেন, জাস্ট লাইক ফালমিনান্ট কোলাইটিসের অ্যাপ্রোচটা। কথা বুঝতে পারছেন? এখানে ট্রিটমেন্ট অপশন চাওয়া হয়েছে। মেনশন ইমার্জিং থেরাপিস অফ আইবিএস ম্যানেজমেন্ট, এটা নিয়ে আসলে কোনো কথাই বলতে চাচ্ছি না, এটা আপনাদেরকে তো আসলে একটা স্লাইডেই আমি বলে দিছিলাম ইমার্জিং থেরাপি। এবং আপনারা যদি হচ্ছে শহীদের বইতে যান দেখবেন ওই জায়গায় 2015-16 দিকে একটা কোশ্চেন আছে, এমডির একটা কোশ্চেন যে হোয়াট আর দ্য ইমার্জিং থেরাপিস। কিন্তু আসলে ওই ড্রাগ গুলো এখন আর ওইভাবে নাই। আমি কিন্তু আপনাদেরকে এটা পড়াইছিলাম, এই জন্যই ওটা দিছি যে মেনশন ইমার্জিং থেরাপিস অফ আইবিএস ম্যানেজমেন্ট। এটা জাস্ট লেকচারের একটা স্লাইড থেকে কোশ্চেনটা করা। হ্যাঁ হাবিব ভাই, এখানে কি ডায়রিয়া প্রিডমিনেন্ট, কনস্টিপেশন প্রিডমিনেন্ট এভাবে লিখতে হবে না, জাস্ট আপনার নামগুলো? না না না, সিমটম অনুযায়ী Warning লিখতে করা হবে, যেগুলো শুধু সিমটম অনুযায়ী। হ্যাঁ, কারণ আপনার ব্লটিং এর এক চিকিৎসা, পেইনের এক চিকিৎসা, যেমন ডেভিডসনে আছে না যে ডায়রিয়ার ক্ষেত্রে এক, কনস্টিপেশনের ক্ষেত্রে এক, পেইন এন্ড ব্লটিং এর ক্ষেত্রে এক, যেটা আমি আপনাদেরকে আরো সুন্দর মানে আলাদা করে লিখে দিছি যে স্পেসিফিক্যালি কোনগুলা, ওইভাবে অপশন গুলা লিখতে হবে। যদি ওইভাবে লেখেন তাহলে দৈর্ঘ্যও বাড়বে, লেখাও সুন্দর হবে। এখন আসেন হচ্ছে নাম্বার 5 কোশ্চেন। A 30 years male presented with bowel alternations with rapid weight loss for the last 4 months. He also complains of lethargy, dependent edema with occasional abdominal pain. Blood test showing low hemoglobin, abnormal liver function test, upper and lower GI showing no lesions. DD কি হবে? এটা ম্যালঅবজর্পশন সিনড্রোমের ডিফারেনশিয়াল গুলা আসবে। Malabsorption syndrome আপনাদেরকে একটা জিনিস বলছিলাম না যে বাওয়েল অল্টারনেশন থাকলে ডিডি 5টা মনে আছে? টিএলসিসি উইথ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা বলছিলাম না আপনাদেরকে? এটা হচ্ছে সেই জায়গা থেকে কোশ্চেনটা করা। হ্যাঁ, যে মেল অ্যাবজর্পশনের কোশ্চেন স্পষ্ট বুঝতে পারতেছেন, কিন্তু তার বাওয়েল অল্টারনেশন আছে, ডিডি কিন্তু ফিক্স, টিএলসিসি উইথ প্যানক্রিয়াটাইটিস। তাহলে আপনারা কি করবেন? দূষণ হলেও তো এইগুলাই আসতেছে। হ্যাঁ, একই আসবে, বাট ওই যে ফর্মুলেটেড করে মনে রাখা, জাস্ট যেভাবে পড়াইছি ওইভাবে জাস্ট আপনাদেরকে স্মরণ করালাম, ঠিক আছে? যে ভাইয়া TLC প্যানক্রিয়াটাইটিস লিখলে আমরা কি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস লিখবো? অবশ্যই এখানে আসলে 30 ইয়ার্স বলা আছে, তো আসলে এটা লিখলে এফসিপিটি লিখলে মোর স্পেসিফিক, আপনি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস লিখলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এখানে কি মেলাটোনিন সিনড্রোম কি উল্লেখ করা দরকার আছে কিনা? না শুধু আপনি দুটো ভাবে লিখতে পারেন, যে আপনাকে তো ডিডি বলছে, হ্যাঁ, যে ফ্রম দিস ক্লিনিক্যাল পিকচার দ্য পেশেন্ট most possibly develops malabsorption syndrome for which I want to evaluate the following causes. তারপরে আপনি সুন্দর মতো 5টা লিখলেন। কথা বুঝতে পারছেন? এইভাবেও লিখতে পারেন, স্ট্রেট ফরওয়ার্ড ডিডিও লিখতে পারেন, কোনোটাতেই অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে সবার জন্য স্পেসিফিক পয়েন্টগুলো লিখবেন, যে আপনি টিবির জন্য কি চান, লিম্ফোমার জন্য কি চান, আইবিডির জন্য কি চান, প্যানক্রিয়াটাইটিসের জন্য কি চান, ঠিক আছে? জাস্ট স্পেসিফিক পয়েন্টগুলো লিখবেন, আর কিছু না। এই জায়গায় ফাইন্ডিংস লিখতে হবে না, শুধু ইনভেস্টিগেশন নাম লিখবেন, যেহেতু এখানে আপনার থাকবে 3 মার্ক। হ্যাঁ, এই জন্য আমি জাস্ট এখানে একটা দিছি, আপনারা তো পিডিএফ কপি পাবেন, ওইটা থেকে দেখে নিন। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি লাইন চলে গেছিল। আচ্ছা, ওইখানে প্রগনোসিসের জন্য আমরা ইনভেস্টিগেশন কি করব? প্রগনোসিসের জন্য আপনি ফিকাল ক্যালপ্রোটেক্টিনই করবেন, আবার হিস্টোপ্যাথোলজি করবেন, আর যদি এক্সট্রা লিখতে চান সিআরপি আর হচ্ছে আপনি ইটা লিখতে পারবেন, অ্যালবুমিনটা লিখতে পারবেন। এখন একটা নতুন বায়োমার্কার বলা হয়, যে এখন ইমার্জিং, হোয়াট আর দ্য ইমার্জিং বায়োমার্কারস ফর আইবিডি, এর ভেতরে একটা খুবই ইম্পর্টেন্ট বায়োমার্কার হচ্ছে অ্যালবুমিন সিআরপি রেশিও। বলা হয় এটাতে ডিজিজ সিভিয়ারিটি অ্যাসেস করা, প্রগনোসিস মানে স্পেসিফিসিটি মোর দ্যান 95%। হ্যাঁ, যে অ্যালবুমিন সিআরপি রেশিও, তো অ্যালবুমিন সিআরপি দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা নিউ বায়োলজিক্যাল মার্কার। ওকে, অস্পিস্টেশন 1 4 নাম্বার যেটা, বলেন।
এটা ইমার্জিং থেরাপি আইবিএস হ্যাঁ, সেক্ষেত্রে কি আমরা জাস্ট মেডিকেল থেরাপি গুলো নাকি আদার যে নন মেডিকেল থেরাপি গুলো উল্লেখ করবো? নন মেডিকেল থেরাপি আমাদের ইমার্জিং থেরাপির ভেতরের অপশনে আসলে নতুন বইগুলোতে আসবে না। নাই, হ্যাঁ। কিন্তু চারটা অপশন ডেভিডসনের রিফ্র্যাক্টরি করে লেখা আছে, দেখবেন বায়োফিডব্যাক থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি, ডুলোক্সেটিন 30 to 60 মিলিগ্রাম। এই যে অপশন গুলো আছে সেটা আপনি লিখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু ওইটাই লিখবেন যে সাইকোথেরাপি, বায়োফিডব্যাক থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি, নামগুলো লিখতে পারবেন, ঠিক আছে। এটা ডেভিডসনেই আছে, দেখবেন একেবারে তলায়। ওকে, OSP station 1, a 32 years female presented with 5 months history of worsening fatigue, intermittent diarrhea and weight loss. She recently developed loss of taste and tingling sensation of both limbs. Hemoglobin 9, MCV 123, WBC normal, albumin 29, bilirubin 20, ALP 150, ST normal একটু বেশি, ALP 72। কি ডায়াগনোসিস এটা? মেগালোব্লাস্ট। এটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। সিলিয়াক ডিজিজ। আপনারা ওসপিতে আমি আপনাদের মানে ডিউ রেসপেক্ট রেখে বলতেছি, আপনারা কি জন্য এটাতে এই গ্লোভ এন্ড স্টকিং, এটা কি কোনো কন্ডিশন না সিমটম? ম্যাক্সিমাম মানুষজন ভিটামিন B12 ডেফিসিয়েন্সির ফিচার লিখে আসছেন। আমি কি ফিচার চাইছি না ক্লিনিক্যাল কন্ডিশন চাইছি? ক্লিনিক্যাল। তাহলে আপনি ওটা ফিচার, আর আপনি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কোন কজে ডায়রিয়া হয় আপনি এটা না বুঝেই আপনি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির ব্যাখ্যা দেওয়া শুরু করে দিচ্ছেন। আপনাকে তো বুঝতে হবে যে এই কোশ্চেনে আরো কতগুলো জিনিস দেয়া আছে। ওরসেনিং ফ্যাটিগ, একটা জিনিস মনে রাখবেন, যেখানে ফ্যাটিগ এবং ল্যাসিটিউড কথাটা আছে বুঝবেন দেয়ার ইজ এন্ডোক্রাইনোপ্যাথি। এটা আমার স্যার বলে দিছিলেন আমার ট্রেনিং এর সময়, যেখানে লেথার্জি, ফ্যাটিগ, ল্যাসিটিউড পাবা ইউজুয়ালি মনে করবা সে জায়গাটাতে এন্ডোক্রাইনোপ্যাথি আছে অথবা হেমাটোলজিক্যাল অ্যাবনরমালিটি আছে। আপনাদেরকে বলে দেই, যে জায়গায় কম্বিনেশন অফ ফ্যাটিগ এন্ড লেথার্জি পাবেন, সোল ডিজিজ এন্ডোক্রাইনোলজিক্যাল, এটা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। লেথার্জি, আপনারা ডেভিডসনের বক্স খেয়াল করেন, পিটুইটারি বক্সটা, যতগুলো ডিজিজে হরমোন কমে গেছে তার সবার প্রথম বা দ্বিতীয় লাইনের শব্দই হচ্ছে লেথার্জি। পিটুইটারি এন্ডোক্রাইনোপ্যাথিতে আমাদের সবসময় লেথার্জি ডেভেলপ করে। এই ছোট্ট ছোট্ট শব্দগুলোর তর্জমা আছে, বুঝতে পারছেন? এইগুলা দিয়ে ধরতে হয় যে না আমাকে ওই জায়গায় বুঝাইছে। ল্যাসিটিউড আপনি হাইপার ভিসকোসিটি সিনড্রোম ছাড়া আর কোথাও পাবেন হেমাটোলজিক্যাল কন্ডিশন ছাড়া। তার মানে এই ছোট্ট একটা শব্দের অনেক ইম্পর্টেন্ট। আপনি ল্যাসিটিউড পুরো বইতে খোঁজেন, খুঁজে খুঁজে দেখবেন ওই হেমাটোলজিক্যাল অ্যাবনরমালিটি হাইপার ভিসকোসিটি সিনড্রোমের মধ্যে লেখা আছে, বুঝতে পারছেন? এভাবে কিছু জিনিস কোরিলেট করতে হয়। এখন ওরসেনিং ফ্যাটিক, একটা ডায়রিয়ার পেশেন্ট, আপনাদেরকে ওই দিন বলে দিছিলাম মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ডায়রিয়া আছে, আনলেস প্রুভড আদারওয়াইজ ইটস এ কেস অফ সিলিয়াক ডিজিজ। বলে দিছিলাম তো এই কথা আপনাদেরকে, কিন্তু আপনারা এই ক্লুটা, আমি যে কয়টা খাতা দেখছি 95% এই খাতা মানে রং অ্যান্সার। হ্যাঁ, দেখেন এখানে 4টা নিউরোলজিক্যাল কন্ডিশন চাইছি, আমি ক্লিনিক্যাল ফিচার চাই না এই ক্ষেত্রে। আপনারা ক্লিনিক্যাল ফিচার লিখে আসছেন, দ্যাটস নট রাইট। হ্যাঁ, আর বাকি জিনিসগুলো তো এখন আপনাদের জন্য পরিষ্কার। ডায়াগনোসিস হইলে অ্যান্সার সহজ, আর ডায়াগনোসিস না হলে কিন্তু অ্যান্সার কঠিন। হ্যাঁ, জি ওকে ওকে, এইটা কি ছিল ডায়াগনোসিস কি এটা? ক্রোনস মনে হচ্ছে নাকি? লার্জ কার্ডিয়াক শুধুমাত্র এটা আলসারেটিভ কোলাইটিস। দেখেন এই যে কিছু আমার কার্সার খেয়াল করেন, এই যে দাঁত দেখতে পাচ্ছেন না এই জায়গায়, এই যে আমি যে জায়গায় দেখাচ্ছি থাম্ব সাইন, এগুলো কি কই থাকে? এগুলো হচ্ছে আলসারেশন। হ্যাঁ, যখনই আমি বাংলা ভাষায় বলি, যখনই লার্জ গাটের মধ্যে খাওয়া খাওয়া পাবেন, আর কি বলবো আর, এই দেখেন এই যে এক খাওয়া এইখানে আছে এই জায়গায়, আমার তো 4 ক্লাসও শেষ হয়ে যাবে। দেখেন এই যে এই যখনই এরকম উঁচু নিচু পর্বত পাবেন, খাওয়া খাওয়া বাংলা ভাষায়। হ্যাঁ, আর কি বলবো, এই যে দেখেন এই জায়গার অভাব নাই এই জায়গার। হ্যাঁ, এইগুলা কি আপনাদেরকে বলছিলাম না চাপা মারতে পারেন নাই? আমি বলছিলাম যে সবকিছু একটা ন্যারোইং আর একটা শর্টেনিং থাকে, আলসারেশন থাকে, গ্র্যানুলারিটি থাকে, এই জিনিসগুলো বলে রাখছিলাম, আপনারা কোনো কিছু ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন নাই।
সো যদি নাও বুঝেন তাও তো বলছিলাম যে এইটা লিখলেও আপনারা 75% মার্কস পাবেন। তো আসলে তাই দেখেন, যখনই একটা লার্জ গাটের ছবি দেয়া থাকবে তখনই আপনাদের কতগুলো, আমি এটা পিক্টোরিয়ালে পড়াবো আপনাদের ইনশাআল্লাহ, যে লার্জ গাটের যখন কোনো ছবি থাকবে তখন আপনারা যেমন ন্যারোইং খুঁজবেন, তেমনি আলসারেশন খুঁজবেন, তেমনি হস্ট্রেশনটা দেখতে হবে। এটা শুধু লার্জ গাটের ক্ষেত্রে প্রযোজ্য, স্মল গাটে আপনার হস্ট্রেশন তো নাই। তো লার্জ গাটের যেহেতু ছবি দেওয়া আছে এখানে আপনাকে হস্ট্রেশনের কথা উল্লেখ করতে হবে। দেখেন তো এই জায়গায় খাঁজ খাঁজ কিছু পাচ্ছেন, হস্ট্রেশন যেরকম থাকে একটা আরেকটার ভেতরে ঢুকানো থাকে হাতের দেওয়ার মতো কালো দাগ দিয়ে, কোনো হস্ট্রেশন কিন্তু নাই। হ্যাঁ, তো এখানে হস্ট্রেশন কি হয়েছে, লস হয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। আমাদের পিক্টোরিয়াল ক্লাস খুব মানে একটু অনেক মানে ইন্টারেস্টিং ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি ওকে, এখন আপনাদের দেখেন সহজ, এটা একটা ইউসির কেস ছিল, সুতরাং 6টা জেনারেল এক্সামিনেশন, ইনভেসিভ নন ইনভেসিভ ইনভেস্টিগেশন, 4টা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন, জাস্ট ডেভিডসনে যেভাবে আছে সেভাবে চাইছি, আর কিন্তু মানে এক্সট্রা কিছুই না। জাস্ট ইউ নিড টু মানে মানে ট্রাই টু রিচ দ্য ডায়াগনোসিস। বাকি জিনিসগুলো আপনাকে ফর্মুলেশন করে মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? অ্যান্সার দেয়া আছে এই জায়গায়, দেখে নিতে পারবেন পরে। এটা কি কেস ছিল? A 35 years male presented with severe abdominal pain and vomiting with high grade fever. কি ছিল এটা? অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। Acute pancreatitis না? ওকে ফাইন, স্টোন আছে সহজ কোশ্চেন না? CVD ওকে, CVD এটা একটা অ্যাকুট প্যানক্রিয়েটাইটিস না? কোশ্চেন কি ছিল? পজিটিভ ফাইন্ডিংস অফ দিস ইমেজ। কি লিখছেন? কেউ একজন বলেন কি পজিটিভ ফাইন্ডিংস? গ্রোসলি সোলেন প্যানক্রিয়াস, ওকে, গল ব্লাডার ডাইলেটেড মনে হচ্ছিল। না গল ব্লাডার ডাইলেটেড বলা যাবে না। অ্যাকুট প্যানক্রিয়েটাইটিসে তো গল ব্লাডার ডাইলেটেড এই গ্রিভাস মুভমেন্ট করা যাবে না। আর swelling of কিভাবে pancreas, peripancreatic fluid heterogeneous collection enhancement of gland, হ্যাঁ, irregular আপনাদেরকে একটা ফর্মুলা শিখাইছিলাম না যে 4টা জিনিসের কথা উল্লেখ করতে হবে। এই জায়গায় তো আর ছোট ছোট সাদা সাপ পাইছেন নাই তো। অ্যাকুট প্যানক্রিয়েটাইটিসে ডেভিডসনের ব্যাখ্যা দেয়া আছে, দেখেন যে সেখানে একটা কথা বলা আছে যে এটা কি ভাস্কুলার এনহ্যান্সমেন্টটা বাড়ে না কমে। কথা বুঝতে পারছেন? যে ওইখানে জি দেখেন যে এটা কিন্তু ল্যাক অফ ভাস্কুলার এনহ্যান্সমেন্ট, সাথে পেরিপ্যানক্রিয়াটিক ইডিমা আছে আর গ্রসলি সোলেন প্যানক্রিয়াস আছে। এই 3টা ফাইন্ডিংস আছে। হ্যাঁ, আরেকটা জিনিস কি এরপরে সহজ, মেনশন ফর ইনভেস্টিগেশন দ্যাট মে প্রেডিক্ট সিভিয়ারিটি। এখন একটা পেশেন্ট এই জায়গায় আসছে ফিভার নিয়ে, প্যানক্রিয়েটাইটিস এর রোগী, এর সিভিয়ারিটি প্রেডিক্ট করার অনেকগুলো বায়োমার্কার আছে, তাই না? জি, কি কি লিখবেন? সিআরপি লিখবো। সিআরপি না, সিআরপি সিআরপি তো অবশ্যই। সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, সাথে দেখেন total হাই count, গ্রেড ফিভার আছে না? অ্যাকুট প্যানক্রিয়াস সিভিয়ারিটির মধ্যে তো সিআরপি গ্লাসগো ক্রাইটেরিয়া যেমন হচ্ছে সিভিসি লিখবো, আমি নিউট্রোফিল লিকুইড সাথে পেতে পারি। মার্কার অফ BBC, সিভিয়ারিটি RBS যেটা ইনভেস্টিগেশন। আর তারপরে বিএস এসপিসি লিখতে পারি, এলডিএস লিখতে সিআরপি পারি। দেখতে হবে, অ্যালবুমিন, ডব্লিউবিসি কাউন্ট, ল্যাকটেট, প্রোক্যালসিটোনিন, এলডিএইচ। দেখেন এখানে বলছিলাম হাই গ্রেড ফিভার, আপনাকে কোরিলেট করতে হবে যে অ্যাকুট প্যানক্রিয়েটাইটিসে হাই গ্রেড ফিভার কখন হয়, অ্যাকুট প্যানক্রিয়েটাইটিসের পেশেন্ট কখন হাই গ্রেড ফিভার নিয়ে আসবে। when patient might develop necrotizing pancreatitis or acute pancreatitis complicated by sepsis, তখনই একটা পেশেন্ট আর হাই গ্রেড ফিভার নিয়ে আসবে। তখন আপনাকে এই দুইটা জিনিস মিলাইতে হবে খাপে খাপে। তখন আপনাকে চিন্তা করতে হবে, ওকে আমি নেক্রোটাইজিং প্যানক্রিয়েটাইটিস ডায়াগনোসিস করার জন্য আমার মডালিটি অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমডিসিটি, আমাকে তো সিটি স্ক্যান দিয়েই রাখছে, তাহলে হাউ উইল আই অ্যাসেস? তখন আমাকে কি করতে হবে, সেপ্টিসেমিক মার্কার গুলো দেখতে হবে। এই জন্যই তখন আপনি ল্যাকটেট, প্রোক্যালসিটোনিন এবং এলডিএইচ আনবেন, আর সাথে ডব্লিউবিসি কাউন্ট, অ্যালবুমিন এবং সিআরপি কে আনতে হবে। এর ভেতরে আপনারা যে কোনো 4টা লিখতে পারলেই পরীক্ষায় আপনারা ভালো মার্কস পাবেন। আমি একটু ব্রড বেস করে আপনাদের জিনিসটা ধরাই দিলাম, ঠিক আছে? এরপরের কোশ্চেন গুলো তো আসলে সহজ। মেনশন ফর সিস্টেমিক কমপ্লিকেশনস অফ দিস কন্ডিশন, আরেকটা হচ্ছে মেনশন মেডিকেল ম্যানেজমেন্ট অপশন অফ দিস পেশেন্ট। এখন সিস্টেমিক কমপ্লিকেশন বইয়ে আসলে 4টাই দেয়া আছে, দেখেন 4টা না 5টা দেয়া আছে। হ্যাঁ, এসআইআরএস, হাইপোক্সিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া এবং রিডিউসড অ্যালবুমিন। যে কোনো 4টা আপনাদের লিখতে পারলে হবে। পরীক্ষার হলে সাধারণত 5টা দেয় না, হ্যাঁ দেয় 4টা 6টা, এই জন্য 4টা দিচ্ছি।
মানে কোশ্চেনের ফরম্যাট ফলো করার জন্য যে কোনো 4টা লিখলেই ইউ উইল হ্যাভ ইকুয়াল মার্কস। আর মেডিকেল ম্যানেজমেন্ট অপশন আপনাদেরকে লেকচারে পড়ানো হয়েছে, ওইভাবেই লিখবেন যে ফ্লুইড মেনটেন করবেন, ইমিডিয়েট রিসাসিটেট করতে হবে, ফ্লুইড ইলেকট্রোলাইট ম্যানেজ করবেন, পেইন ম্যানেজমেন্ট করবেন, তারপরে স্পেসিফিক ম্যানেজমেন্টে যেতে হবে। জাস্ট অপশন লিখবেন আর কিছু না, ঠিক আছে? আর আপনাদেরকে একটা বলে দেই, এফসিপিএস এ 3টা ওসপি থাকবে। আপনাদের দেখবেন ওসপির সংখ্যা বেশি, 3টা ওসপি থাকবে, মনে হবে যে লিখে শেষ করতে পারবো না, এটা মাথায় ঢুকায় নেন। মানে প্রচুর লিখতে হয়, মনে হবে যে কি ব্যাপারে 10 মার্কের জন্য 20 মার্কের লং কোশ্চেন দিয়ে রাখছে, এরকম কিন্তু 2 থেকে 3টা ওসপি হবে, 3টা ওসপি হয় সাধারণত, প্রচুর লিখতে হয়। এই জন্য মনে করবেন যে ডায়াগনোসিসে পৌঁছাইতে পারছেন মানে কলম চালানো শুরু করে দেবেন, কোনো থামাথাবি নেই। আপনি আগে লেখা শেষ করছেন, দ্যাটস এ মানে বেটার অপশন। কিন্তু মনে করেন না যে সুন্দর করে লিখে ও কাম্বা দেন নাই, আপনার লিখতে হবে আগে। এই জন্য কোশ্চেন পাওয়া মাত্র একবার জাস্ট চোখ বুলাবেন, কারণ ওসপি চোখের পলকে শেষ হবে। এই জন্য লিখতে থাকবেন। হ্যাঁ, মনে রাখবেন এফসিপিএস পাস করার ফর্মুলা রিটেনে 2+, ওসপিতে 2+। এই 2টা আপনার হাতে আছে, বাকিগুলা আল্লাহ আল্লাহ করেন। হ্যাঁ, কিন্তু আপনার হাতে আছে 2টা জিনিস, রিটেন আর ওসপি, এই 2টাতে 2+ পাওয়ার চেষ্টা করেন, বাকিটা আল্লাহ বুঝবেন, ঠিক আছে? ও ছেড়ে দেন, ওই 2টা আপনার হাতে নাই, মানে আইওই আর এটাও আপনার হাতে আছে, শুধু ক্লিনিক্যালটা এখন আপনাদের হাতে নেই। তো বাকিটা আপনার হাতে আছে, আপনারটা আপনি রেডি করেন, আর ক্লিনিক্যাল স্যাররা যা করেন করবেন। তবে মনে রাখবেন স্যাররা খুব ব্লান্ডার না করলে ক্লিনিক্যালি এখন ফেল করায় না, এটা মনে রাখবেন, বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমাদের আইওই স্টেশন। A 40 years male having recurrent bloody diarrhea with abdominal pain, fever, and weight loss. He used to take drugs irregularly. Now he has been treating with high-dose steroids and azathioprine, but symptoms are persisting. Lab investigation showing bicytopenia, alkaline phosphatase 1221, and serum amylase 1332. কি বুঝাইছে এটা দিয়ে? ড্রাগ ইনডিউসড induced acute pancreatitis. Azathioprine induced acute pancreatitis. এটা হচ্ছে পেশেন্টের কমপ্লিকেশন। তো পেশেন্টের সোল ডিজিজ কি? With ulcerative colitis. কন্ডিশন কয়টা? পেশেন্টের এই জায়গায় কন্ডিশন কয়টা? দুটো। ভেরি গুড, দুইটা। 2টা কন্ডিশন না? এটা তো আপনারা খুব সহজে বুঝতে পারছেন, তাই না? জি। ভেরি গুড, ওকে। তাহলে যে কোনো একজন বলেন মেনশন ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান। আমি আমার সাথে যে কেউ একজন একটু ইন্টারাকশনে জয়েন করেন, যে কোনো একজন একটু নাম বলেন, যে আমরা ডিসকাস করব, এটা ডিসকাস করে শেষ। হ্যাঁ, আমরা 5টা সেগমেন্ট আছে, 5 জন ডিসকাস করব। হ্যাঁ, যে কোনো একজন একটু কমিউনিকেট করেন মেনশন ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান। কে কমিউনিকেট করবেন? কে নাম বলেন, যে কোনো একজন নাম বলেন, ভলান্টিয়ার হন একজন। থেমে গেল। Immediately stop the azathioprine and manage the patient like flare of ulcerative colitis. Very Like good. IV steroid, injectable antibiotics, fluid correction of dehydration, এভাবে। বলেন পরীক্ষায় যেভাবে বলবেন, আপনি আমার সাথে কথা বলেন। হ্যাঁ, আপনি এই ইমিডিয়েট এই পেশেন্টকে কি করতে চান, যেভাবে আইইউ হয়েছে এবার সেটা বলুন। পেশেন্ট কি ইমিডিয়েট কি করতে চান? azathioprine টা অফ করতে চাই। আচ্ছা, সেকেন্ডলি কি করতে চান পেশেন্ট কি ইমিডিয়েট ম্যানেজ করার জন্য? এখন যেহেতু রিকারেন্ট ব্লাডি ডায়রিয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস যে ফ্লেয়ার হচ্ছে, এটা ম্যানেজ করতে চাই। দ্যাট ইজ আলসারেটিভ কোলাইটিস এর ইনজেক্টেবল স্টেরয়েড অ্যাডমিশন, পেশেন্ট অ্যাডমিট করে ইনজেক্টেবল স্টেরয়েড, আইভি অ্যান্টিবায়োটিক, কোনো যদি অ্যাজাথিওপ্রিন বাদে অন্য কোনো ইয়ে থাকে, যেমন ইনফেকশন বা ড্রাগস এর এনএসআইডি অন্য কোনো ড্রাগস থাকে, সেগুলা অমিট করে আইভি অ্যান্টিবায়োটিক এগুলো দিতে পারি। এগুলো আচ্ছা ভাইয়া, আমরা ওই যে পিরামিড সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করতে পারি না? মানে আমরা আসলে এইটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যখনই এ ধরনের কোনো সিচুয়েশন আসবে, আপনাদের দেখবেন ডেভিডসন একটা বক্স আছে, আইবিডির বক্স।
এই বক্সটা আগে স্যাররা মনে হয় মানে মুড়ি মুরগির মতো জিজ্ঞেস করতো পরীক্ষায় যে হাউ উইল ইউ ম্যানেজ এ ফালমিনেন্ট কোলাইটিস পেশেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট অফ ফালমিনেন্ট কোলাইটিস পেশেন্ট আছে না, দেখবেন একটা বক্স আছে। হ্যাঁ, আমরা মনে রাখতাম যে কি আপনারা কেউ হসপিটালাইজেশনের কথা বলছেন না। হ্যাঁ, এই পেশেন্টকে হসপিটালে না করে বাসায় বসে আপনি অ্যাজাথিওপ্রিন আর স্টেরয়েড দিলে রোগী ভালো হয়ে যাবে না বললাম তো অ্যাডমিট দ্য হসপিটাল। হ্যাঁ, এই জন্য প্রথমে কি করতে হবে, হসপিটালাইজেশন, আইভি ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স ওইখানে আছে দেখবেন। হ্যাঁ, তার অবশ্যই আগে পেশেন্টকে অ্যাজাথিওপ্রিন বন্ধ করতে হবে, কিন্তু সেটার উপরে আপনার তারপরে পেশেন্টকে দেখতে হবে যে আপনার এইখানে দেখেন হাই ডোজ স্টেরয়েড দিতে হবে, কিন্তু আপনাকে ট্রিটমেন্ট যখন আপনি ফ্লেয়ারের কথা বলবেন বা ওই সময় আপনাকে স্টেরয়েডের নাম স্পেসিফাই করতে হবে যে আপনি সাধারণত মিথাইল প্রেডনিসোলোন অথবা হাইড্রোকর্টিসন দিতে চান। হ্যাঁ, যদি ডোজ বলতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো। তারপরে আপনি কি করবেন, অ্যান্টিবায়োটিক দেবেন, নিউট্রিশন করবেন, লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে পেশেন্ট। এই কথাটা জন্য মনে রাখবেন, অলওয়েজ এই কথার জন্য আপনার পরীক্ষায় একটা ভালো মার্কস থাকবে, অলওয়েজ মনে রাখবেন এটা। হ্যাঁ, সো মেনশন ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান মানেই হচ্ছে যে আপনার যেহেতু প্যানক্রিয়াটাইটিসও ডেভেলপ করছে, তাহলে আপনার এই জায়গায় কনজুগেশন অফ ম্যানেজমেন্টের ভিতরে আপনার ফ্লুইড, ইলেকট্রোলাইট, নিউট্রিশন এই কথাবার্তা গুলো চলে আসবে। হ্যাঁ, আর সাথে হচ্ছে আপনার কি ফালমিনেন্ট কোলাইটিসের জাস্ট ওই বক্সের অপশন গুলা বলবেন। ঠিক আছে, এখন দেখেন আমি এই জায়গাটা কথা বলছি, কনসিডার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উইথ রেশনালিটি। মানে কি, যে আপনি যে পরবর্তীতে পেশেন্টকে যে ড্রাগ ইউজ করবেন সেটা রেশনালিটি কি। এখন সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসের পিরামিডে যান, ওইখানে কিন্তু মার্কাপটোপিউরিনের কথা আছে, কিন্তু আলটিমেটলি ওইটা বাদ দিয়ে বাকি অপশন গুলোর কথা আপনাকে বলতে হবে। এখন আপনার অপশন কি, আপনি বায়োলজিক্সে যাবেন, বায়োলজিক্স গুলোর নাম বলবেন, আর অবশ্যই যখন সবগুলো ফেইলার হবে পেশেন্টকে টিপিএনএ যেতে হবে, টোটাল প্যারেন্টাল নিউট্রিশনে যেতে হবে। এইটা হচ্ছে আপনার উত্তর হবে। 3 নাম্বার, হাউ উইল ইউ ফলো আপ দ্য পেশেন্ট টু অ্যাচিভ ট্রিটমেন্ট গোল। দেখবেন মনিটরিং অফ আইবিডির একটা বক্স আছে ডেভিশনে। সুতরাং ওই মনিটরিং অফ আইবিডির কি বলবেন, আপনি যদি একটা আইবিডির পেশেন্টকে মনিটর করতে চান তাহলে ওই যে বলে দিতে অলওয়েজ একটা ক্লিনিক্যাল, একটা বায়োকেমিক্যাল আর একটা হিস্টোলজিক্যাল, এই 3টা ফরম্যাটে ওই বক্সটাকে সাজাবেন। তাহলে আমি পেশেন্টের এই পরবর্তী জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য বা পেশেন্ট ঠিক আছে কিনা এটা দেখার জন্য আপনি একটা কি করবেন, একটা সিআরপি করবেন, একটা অ্যালবুমিন করবেন, ক্যালপ্রোটেক্টিন করবেন, বায়োকেমিক্যাল মার্কার। আরেকটা হচ্ছে কিছু ইনভেস্টিগেশন করবেন কমপ্লিকেশন দেখানোর জন্য, সেটা হচ্ছে হেমাটিনিক্স গুলা দেখবেন, এবং ওইখানে ভিটামিন বি12, ফোলিক অ্যাসিড, হ্যাঁ, স্টুল, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, দেখতে হবে। আর সাথে হচ্ছে আপনি ইমেজিং এর ভেতরে আপনি বেরিয়াম অথবা এমআরআই অথবা এমআরআই এন্টারোগ্রাফি ওইগুলা করতে পারেন। আর লাস্টলি আপনি কি করবেন, কোলোনোস্কোপি করে বায়োপসি করে পেশেন্টের হিস্টোলজিক্যাল রেমিশন দেখবেন। শেষ। স্টেট দ্য প্রগনোসিস অফ দ্য পেশেন্ট। এই পেশেন্টের প্রগনোসিস কিভাবে দেখবেন, যে কোনো একজন বলেন আইবিডি পেশেন্টের প্রগনোসিস কি। আইবিডি পেশেন্টের প্রগনোসিস কি? উইথ ট্রিটমেন্ট তো প্রগনোসিস গুড। আইবিডি পেশেন্টের প্রগনোসিস, এটাতে মার্কস কম থাকবে, 2 মাস থাকবে অনলি। হ্যাঁ, এটা তো উইথ কমপ্লিকেশন, উইদাউট কমপ্লিকেশন, মাইল্ড মডারেট সিভিয়ার অনুযায়ী। আরেকটা জিনিস পরীক্ষার হলের কিছু চুক্তি শেখাই দিই, সেটা হচ্ছে যখন কোনো প্রগনোসিস আপনার কমন করবে না, হ্যাঁ, তখন সিভিয়ারিটি মার্কার দিয়ে। ঠিক আছে, সবসময় একটা মনে রাখবেন যে যখন কোনো প্রগনোসিস পরীক্ষার কমন পড়বে না তখন চাপাবাজি করা জানতে হবে। সেই চাপাবাজির সিস্টেমটা কি, সেটা হচ্ছে আপনি প্রগনোসিস মানে হচ্ছে যে এই পেশেন্টের কারেন্ট স্ট্যাটাস যেমন আছে সেইখান থেকে পেশেন্টকে আপনি কি কাউন্সিলিং করবেন, পেশেন্ট কোন স্টেজে যাচ্ছে। একটা আলসারেটিভ, সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট নেক্সট কি কি হইতে পারে, পেশেন্ট এই মুহূর্তে রেমিট হইতে পারে, কিন্তু এই ডিজিজ প্রসেস কিন্তু আর থামবে না। পেশেন্ট অলরেডি আপনি মার্কাপটোপিউরিন দিতে পারতেছেন না, মানে পেশেন্টের বায়োলজিক্স। তার মানে এইখানে প্রগনোসিসের ক্ষেত্রে বলতে হবে যে the prognosis is variable, it depends on severity of the disease and the development of complications
and there are multiple factors which comply the prognosis. কি একটা হচ্ছে availability of the drugs, নাম্বার 1, যেহেতু বায়োলজিক্স একটা ইনফ্লিক্সিম্যাব ছাড়া আমাদের দেশে আর কিছু পাওয়া যায় না, সুতরাং availability of the drugs is an important issue. নাম্বার 2 হচ্ছে কস্ট, আরেকটা হচ্ছে কমপ্লিকেশনস অফ দ্য ড্রাগ। সো প্রগনোসিস ভেরিয়েবল, বাট অলওয়েজ প্রগনোসিস কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। এই জন্য এই চাপাবাজিটা জানবেন যে প্রগনোসিস যদি পরীক্ষার হলে কমন নাও পড়ে, তাহলে আপনি অলওয়েজ মনে রাখবেন যে ওই ডিজিজ প্রসেসটা যে যে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে সেই কন্ডিশন গুলোর নাম আপনি বললেও আপনার প্রগনোসিস হয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে কি হয়েছে যে পেশেন্টের বায়োলজিক্স লাগবে, তাহলে এক হচ্ছে বায়োলজিক্স এর কিছু কমপ্লিকেশনস আছে, এটা তার প্রগনোসিসকে হল্ট করবে। 2 নাম্বার হচ্ছে এটা একটা কস্ট, আরেকটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি। এই জিনিসগুলোর উপরে পেশেন্টের কি ডিপেন্ড করবে? প্রগনোসিস ডিপেন্ড করবে। আপনাদের কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে কি হেলথ ইস্যু, বুঝতে পারছেন? পাবলিক হেলথ ইস্যু, তার কিছু পয়েন্ট আছে, তার কতগুলো পয়েন্টের একটা পয়েন্ট কিন্তু পেশেন্টের পাবলিক হেলথ ইস্যু অলওয়েজ ডিপেন্ড করে কিসের উপরে? পেশেন্ট ওই জিনিসের কস্টের উপরে, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির উপরে, সাথে হচ্ছে পেশেন্টের অ্যাভেইলেবিলিটির উপরে। এরকম 7 থেকে 8টা পয়েন্ট বায়োস্ট্যাটিক্সে আমরা পড়ছিলাম। যাই হোক, মেনশন টেস্ট কুড হ্যাভ বিন গিভেন বিফোর স্পেসিফিক ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বলেন তো কি? টিবি আছে কিনা আর হচ্ছে এনি ইনফেকশন আছে কিনা, মানে এটা স্ক্রিনিং করার। আমরা কি ড্রাগ দিতে পারতাম? ইনফ্লিক্সিম্যাব। ভাইয়া আমরা তো গুলা দিতে পারি, এটা এখানে শব্দ বুঝতে হবে। মেনশন টেস্ট কুড হ্যাভ বিন গিভেন, দেওয়া যেত বিফোর স্পেসিফিক ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা তো এক লাইনের অ্যান্সার, এক লাইনে না, একটা শব্দের অ্যান্সার। টিপিএমটি করব, টিপিএমটি করতে পারতাম না আমরা? অ্যাজাথিরোপিন দেওয়ার আগে পেশেন্টকে টিপিএমটি করে দেখতে পারতাম, বুঝতে পারছেন? এটাই ছিল অ্যান্সার। এরকম একটা লাইন ডেভিডসন আছে, দেখবেন, চেক টিপিএমটি লেভেলস প্রায়র টু স্টার্টিং ট্রিটমেন্ট, হ্যাঁ, and avoid if deficient and very low due to risk of toxicity। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে অ্যাজাথিওপ্রিনের টক্সিসিটি ডেভেলপ করছে না? তাহলে আমরা যদি টিপিএমটি লেভেল দেখে ফেলতে পারতাম, তাহলে পেশেন্টের এই প্যানক্রিয়াটাইটিসটা আমাদের অ্যাজাথিওপ্রিনের কারণে ডেভেলপ করতো না। এরকম একটা লাইন ডেভিডসন আছে, আজকে পুরো দেখবেন ওই থায়োপিউরিনস এর মধ্যে, হ্যাঁ, ওই জায়গাটা থেকে এই লাইনটা নেওয়া, যে মেনশন টেস্ট কুড হ্যাভ বিন গিভেন বিফোর স্পেসিফিক ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে ছিল আপনাদের আইওই। আমি আপনাদের পিডিএফ কপি পাঠিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের সলভ। আচ্ছা ভাইয়া, প্রগনোসিসে কি কখনো যে মানে ইয়ার সার্ভাইভাল এরকম কি আসে? যে সার্ভাইভাল এরকম আছে, সার্ভাইভাল রেট আছে। ওই যে বললাম যে আইবিডির ক্ষেত্রে এরকম কোন, যেমন কার্সিনোমা স্টমাকের যদি প্রগনোসিস চায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদেরকে বলতে হবে, কারণ এই জিনিসটা ডেভিডসনের সুন্দর মতো আছে। যেমন এফসিপিএস আমি আপনাদেরকে বললাম একবার হেমোফিলিয়ার কি আসছিল, আমার প্রগনোসিস চাইছিল। ডেভিডসনে আছে কোথাও প্রগনোসিস? না, আসলে ওই জায়গায় চাইছিল কি স্যাররা, পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট কমপ্লিকেশনস এর ফ্যাক্টর, ড্রাগ কমপ্লিকেশনস এর ফ্যাক্টর, এই জিনিসগুলো আসলে হিমোফিলিয়ার প্রগনোসিস কি করে ডিফাইন করে। সাথে দেখবেন যে পেশেন্টের যে ফ্যাক্টর দিতে হয় সেটা প্রচুর কস্টলি এবং সব জায়গায় অ্যাভেলেবল না। এজন্য এই কথাগুলো বলতে হয়। যেমন অনেক পেশেন্ট আছে আমাদের ডিএমসি তে, একটা ওয়ার্ডে একটা হিমোফিলিয়া মারা গেল, যে বাসায় বসে থেকে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ হয়েছিল তার গ্রামে থেকে, ডিএমসি তে যখন আসছে তখন আলটিমেটলি পেশেন্টের মানে কমাটোস ছিল, পরে পেশেন্টটা মারা যায়। হ্যাঁ, তো সুতরাং অ্যাভেইলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এগুলো কিন্তু পেশেন্টের প্রগনোসিসকে কি করে ডিফাইন করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যখন আপনার কার্সিনোমা স্টমাক আসবে, তখন আপনি বলে দেবেন, বা কার্সিনোমা ইসোফেগাস ট্রিটমেন্ট দিবেন 6 মাস, ট্রিটমেন্ট দিবেন না 3 মাস, হয়ে গেল, বুঝতে পারছেন? তখন আপনি 2 লাইনে সারতে পারবেন। কিন্তু এরকম একটা ভেগ টপিকসে দেবে, তখন আপনাদের ক্লু হচ্ছে এই কতগুলো পয়েন্টকে আওড়াইতে থাকবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ পরীক্ষার হলে ভালো অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। বলেন। টিপিএমটিটা কি বললেন, বুঝি নাই ভাই, টিপিএমটি কি বললেন? আপনার যখন হচ্ছে
অ্যাজাথিওপ্রিন আপনি দিতে যাবেন তখন আমাদের নিয়ম থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজটা দেখা, হ্যাঁ, টিপিএমটি যেটা, এটা সাধারণত এটা চেক করে দিতে হয়, এটা কিন্তু রুলস। বলা হয় যে অ্যাজাথিওপ্রিন দেওয়ার আগে আপনি টিপিএমটি টেস্টটা করে নেন, এবং এটা আমাদের দেশে হয় কিন্তু, হ্যাঁ, এটা অ্যাভেলেবল আমাদের দেশে বড় বড় সেন্টার সবগুলোতেই কিন্তু টিপিএমটি হয়। তো এটা Okay. করে আপনি অ্যাজাথিওপ্রিন দিলে ভালো, হ্যাঁ, তাহলে টক্সিসিটি চান্স, কারণ অ্যাজাথিওপ্রিন যেমন ভালো ড্রাগ এবং প্রচুর টক্সিসিটি ডেভেলপ করে, হ্যাঁ। এই ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটু পাবলিক হেলথ ইস্যুটা এটা কোথায় ভালো আছে ভাইয়া, পাবলিক হেলথ ইস্যুটা? আমি আপনাদেরকে বলতেছি, আশিক ভাই আপনাদের খুব সুন্দর একটা ক্লাস নিবে, হ্যাঁ, IOE এর উপরে, আপনারা ওইটার দিকে নজর রাখবেন, ইনশাল্লাহ সব বুঝতে পারবেন। ভাইয়া চমৎকার একটা লেকচার নেবেন, ঠিক আছে, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ওই জিনিসগুলো আলোচনা। ওকে, জি ওয়েট করেন ভাইয়ার ক্লাসের জন্য। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল এই আইও স্টেশন 4 এ, আইও স্টেশন 4 এ হচ্ছে আমরা অ্যানালজেসিক কি ব্যবহার করব? এই ক্ষেত্রে তো আমরা জানি যে ফালমিনেটিয়ার ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস ক্ষেত্রে অ্যাভয়েড করতে হয় ওপিয়েট গুলো, এই ক্ষেত্রে সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ ইউজ করতে হবে এই ক্ষেত্রে, হ্যাঁ। ভাইয়া Centrally acting drug আশিক ভাই বলছিলেন যে ইথিক্সটা হলো আগে ডেভিডসনের 4টে পেজ আছে, ইথিক্স, মেডিকেল ইথিক্স, আর আপনি ওই যে পাবলিকের ইস্যু একটা জায়গা থেকে বলছিলেন, এটা কোন জায়গাটা, কোন বইটা, এটা একটু যদি একটু বলতেন। পাবলিকের ইস্যু পার্ট 1 এর সময় আমরা পড়ছিলাম, চৌথা নিশ্চিত জি কোথায় ছিল এটাই এখন চিন্তা করতে হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনাদের আগামী বুধবারে আমাদের ওই যে অসপি আইওই লাস্ট সেশনের আইওইটা নিয়ে একটা ক্লাস হবে, ফারা মমতাজ ম্যাডাম ক্লাসটা নেবেন। ওই ক্লাসে আইওই সম্পর্কে এ টু জেড আপনাদেরকে বলে দেওয়া হবে, কথা থেকে এই তো আপনাদের তো সমস্যার সমাধান বলে দিয়েছেন, জি হ্যাঁ। জি থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, বুধবার 4টার সময় আপনার টাইমটা একটু আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, বুধবার 4টার সময় হবে ক্লাসটা। জি থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।